ঘন অন্ধকারের মধ্যে এতক্ষণ শুধুমাত্র দুটো টর্চের আলো এদিক ওদিক ছোটাছুটি করছিল। হঠাৎ টর্চ দুটো নিভে গেল। তার জায়গায় জ্বলে উঠল দুটো জোরালো সাদা আলো। জোরালো আলো স্পষ্ট দেখা যাচ্ছে আশেপাশে ঘন ম্যানগ্রোভ জঙ্গল ছাড়া আর কিচ্ছু নেই। দুই ব্যক্তির মাথা কালো চাদরে ঢাকা, তাই কারো মুখ দেখা যাচ্ছে না। তবে তাদের হাতের কোদাল দুটো খুব ভালোভাবে নজরে পড়ছে। তারা দ্রুত মাটি কোপাতে শুরু করলো। বলছিলাম ভাই, এখানে বাঘ টাঘ আসবে না তো? আর এখানে যে মাল আছে সেটা তোকে কে বললো? এতক্ষণ ভাবছিলাম ঠান্ডায় কাঁপছিস, এবার বুঝলাম ভয়ে কাঁপছিস। এত ভীতু হলে কি করে হবে রে? হ্যাঁ, কবে থেকে তুই এত ভীতু হলি? কারো বলার দরকার নেই, আমি জানি তোকে। এই আবার বড় বড় গল্প দিচ্ছিস তুই? সুন্দরবনের মাঝামাঝি এমন একটা লোকজনবিহীন জায়গায় রাত 2:30টার সময় আসলে যে কারোরই ভয় লাগবে। কেন, তোর ভয় লাগছে না? আরে না রে বাবা, সত্যি আমি জানি এখানেই কোথাও জিনিসটা আছে। প্রথম দিকে লাগছিল, কিন্তু এখন আর লাগছে না। যে জিনিসটা খুঁজছি তা পেলে কি হবে সেটা একবার ভেবে দেখ। দেখবি সব ভয় এক ছুটে অনেক দূরে চলে যাবে। হ্যাঁ, চ। কি করে জানলি? কে জানে ভাই, আমি তো ভয়ে কাঁটা হয়ে আছি একেবারে। আজ বিকেলে এই বাঘের পায়ের ছাপ দেখেছি, সেটাকে ভুলে যাচ্ছিস? সব পরে বলবো, আপাতত হাত লাগা। জিনিসটা পেয়ে গেলে আজ রাতেই এখান থেকে কেটে পড়বো, আর যেতে যেতে তোকে সব বলবো। চল চল, আলো জেলে খোঁড়ার কাজটা শুরু কর। কিছুই বলিনি আমি, তুই এখন কথা কম বলে কাজটা বেশি কর। তাড়াতাড়ি কাজ শেষ কর। তাড়াতাড়ি কাজ শেষ হলে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। আজ চালা। কিন্তু এখানে খুঁড়লেই যে জিনিসটা পাবো সেটা এত নিশ্চিত হচ্ছিস কেমন করে? সেটাই তো আমি বুঝতে পারছি না। অপর ব্যক্তি কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ চুপ করে গেল, কারণ খুব কাছ থেকে খসমস শব্দ আসছে। সাথে সাথে সৌম্যর বন্ধু কোদাল ফেলে টর্চ জেলে সেদিকেই ফেলল, কিন্তু কিছু ম্যানগ্রোভ গাছ আর ঘন ঝোপ জঙ্গল ছাড়া কিছুই চোখে পড়ল না। এই কিসের শব্দ হলো বলতো? এই, কিছুই তো দেখা যাচ্ছে না। জঙ্গলের ভেতরে শিয়াল টিয়াল গিয়েছে হয়তো। নে নে, কাজে মন দে। শিয়ালি তো ভাই। আরে হ্যাঁ রে বাবা, নে নে, শুরু কর। আবার মাটি কোপাতে শুরু করলো ওরা, কিন্তু বেশিক্ষণ কাজ চালাতে পারল না। আবার সেই খসমস শব্দ। ওরা কাজ থামিয়ে টর্চ জ্বালল, এবং এবার সৌম্য কোদাল রেখে টর্চ নিয়ে ঝোপটার দিকে কয়েক পা বাড়ালো, কিন্তু বেশি দূর এগোতে পারল না। ঝোপটার আড়াল থেকে ঘর ঘরে স্বরে জড়ানো কিছু কথা ভেসে এলো, যার ভাষা ওরা প্রথমটায় কিছুই বুঝতে পারল না, এবং যে এগোচ্ছিল সে থমকে দাঁড়িয়ে পড়ল। কে কে আছে ওখানে? বাইরে বেরিয়ে এসো। ঝোপের আড়াল থেকে কেউ বেরোলো না। তার পরিবর্তে আবারও সেই ভারী ঘর ঘরে স্বরে কথা ভেসে এলো। এখান থেকে চলে যা, নিজেদের ভালো চাইলে চলে যা। এবার কথাগুলোর ভাষা আর মানে দুটোই বুঝতে পারল ওরা। ভাষাটা পর্তুগিজ। তুমি কে? বাইরে এসো। এসব বলে আমাদের ভয় দেখানো যাবে না, সামনে এসো। কথা শেষ হওয়ার আগেই দুটো বড় মাপের পাথর জঙ্গলের ভেতর থেকে ছুটে এসে আঘাত করল মাটিতে বসানো জোরালো আলো দুটোয়। কাঁচ ভাঙার শব্দে ভরে গেল চারিদিক, এবং দুই টর্চধারী এবারে ভয় পেল। ফিরে আয় সৌম্য, আর এগোস না ভাই, ফিরে আয় ফিরে আয়। কিন্তু সামনের টর্চধারীর মাথায় যেন জেদ চেপে গেছে। সে চাদরের তলা থেকে একটা রিভলভার বের করে আনলো। আমি শেষবারের মতন বলছি, বাইরে এসো।
নইলে গুলি চালাতে আমরা বাধ্য হব। নিজের ভালো চাইলে বাইরে এসো, সাবধান করছি, বেরিয়ে এসো। সে আবার ঝোপের দিকে এগিয়ে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা বন্ধু এবার তার টর্চের আলোর বলয়ে স্পষ্ট দেখল ঝোপটা ধীরে ধীরে কাঁপতে শুরু করেছে এবং অল্পক্ষণের মধ্যেই তার কম্পন বেড়ে গেল। আর ছেলেটা ঝোপের কাছে যাওয়ার সাথে সাথেই ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো একটা লম্বা চওড়া হাত, যা একেবারে নির্ভুল লক্ষ্যে চেপে ধরল ছেলেটার গলা। তারপর ধীরে ধীরে ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো প্রকাণ্ড একটা দেহ। সেই বিশাল দেহধারীর চোখ মুখ কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই যেন একটা বিশাল ছায়ামূর্তি। কিন্তু তার পরিধান বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। ছেঁড়া ফাটা কাদামাখা একটা লাল প্যান্ট আর ময়লা ওভারকোট। এক হাতে ঝকঝক করছে একটা তলোয়ার, যেন শত বছরের পুরনো কোনো জলদস্যু কালের নিয়মকে অগ্রাহ্য করে আবার ফিরে এসেছে বর্তমানে। রিভলভারধারীর সকল সাহস ঘটনার এমন আকস্মিক পরিবর্তনে সম্পূর্ণ ভেঙে গিয়েছে এবং ছায়ামূর্তির বজ্র মুষ্টি প্রতি মুহূর্তে তার গলায় আরও চেপে বসছে। ছেলেটা প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে রিভলভারটা ছায়ামূর্তির দিকে তুলে ট্রিগারে চাপ দিল, কিন্তু বিদ্যুতের গতিতে সেই ছায়ামূর্তি চেপে ধরল তার হাত এবং চাপের প্রভাবে ওর হাত থেকে রিভলভার মাটিতে পড়ে গেল। ঠিক তার পর মুহূর্তেই সেই বিশাল ছায়ামূর্তি প্রচণ্ড শক্তিতে ছেলেটার মাথা উল্টো দিকে ঘুরিয়ে দিল। ঘাড় ভাঙার একটা অল্প মচ করে শব্দ হলো শুধু। তারপরেই ছেলেটার শরীর প্রাণহীন হয়ে গেল। ছেলেটাকে এক হাতে ছুঁড়ে কিছু দূরে ফেলে দিয়ে ছায়ামূর্তি এবার অল্প দূরে টর্চ হাতে দাঁড়িয়ে থাকা বন্ধুটার দিকে এগোলো। এতক্ষণ ধরে এই ছেলেটা সবটা দেখেছে এবং নিজের বন্ধুর এমন অপমৃত্যু সে কল্পনাও করতে পারেনি। ভয় আর তীব্র বিস্ময় ওকে যেন একেবারে পাথর করে দিয়েছে। বন্ধুকে বাঁচানোর কোনো চেষ্টাই সে করতে পারেনি। দুটো পাও মাটির সাথে যেন জমে গিয়েছে। ছায়ামূর্তি আরও কিছুটা কাছে এগিয়ে এলো। এবার হঠাৎই ছেলেটা যেন শরীরে জোর পেল। সম্ভবত প্রাণ বাঁচানোর তীব্র চাহিদাই তার এই হঠাৎ শক্তিপ্রাপ্তির কারণ। হাতে থাকা কোদালটা সে সজোরে ছুঁড়ে মারল ছায়ামূর্তির উদ্দেশ্যে। তারপরই মুখ ঘুরিয়ে অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে স্রেফ টর্চটাকে সঙ্গী করে পাগলের মতো ছুটতে শুরু করল সে। পেছন ফিরে না দেখলেও ঘর ঘরে স্বরের পর্তুগিজ কথাগুলো আর ঘাস পাতা মারিয়ে এগিয়ে আসার মশমশ শব্দই জানিয়ে দিল ভয়ঙ্কর সেই মৃত্যুদূত ওর পিছু ছাড়েনি। উল্টে দ্বিগুণ গতিতে ছুটে আসছে ওরই দিকে। ছেলেটা ছোটার গতি আরও বাড়ালো, কিন্তু কিছুটা যাওয়ার পরে একটা ঝোপে পা আটকে পড়ল মাটির ওপর। একটা গাছে প্রচণ্ড জোরে ওর মাথা ঠুকে গেল এবং ভয়, আতঙ্ক আর তীব্র যন্ত্রণায় সে জ্ঞান হারালো। সুন্দরবনের গভীর অরণ্য, যেখানে নদী, জঙ্গল আর অন্ধকার মিলে তৈরি করেছে এক অনাবিষ্কৃত জগৎ। সেই জঙ্গলের বুকেই লুকিয়ে আছে এমন একটি রহস্যময় দ্বীপ, যার নাম শুনলেই আজও স্থানীয়দের গায়ে কাঁটা দেয়, কালো সাহেবের ঢিপি। লোকমুখে শোনা যায় সেখানে রাত নামলে জেগে ওঠে বহু পুরনো এক অভিশাপ। কেউ বলে গুপ্তধনের গল্প, কেউ বলে অদৃশ্য প্রহরীর কথা। কিন্তু সত্যিটা কি? সম্প্রতি কয়েকটি অদ্ভুত ঘটনা আর কিছু ভয়ঙ্কর মৃত্যুর খবর পৌঁছে যায় আমাদের পাঞ্চজন্যর কাছে, আর তারপরেই শুরু হয় তাদের নতুন অভিযান। শুনতে থাকুন কেয়ার অফ কাহিনী অরিজিনালসের আজকের বিশেষ নিবেদন, সাগর ঘোষের কলমে পাঞ্চজন্য ও কালো সাহেবের ঢিপি। তাথই এবং তুন্নার বাড়ি। এমনিতে তুন্নার ধৈর্য তার দিদি তাথইয়ের মতো না হলেও খুব একটা কম নয়, কিন্তু আজ তার ধৈর্যের সব বাঁধ প্রায় ভেঙে গেছে। কারণটা হচ্ছেন ওদের মা।
প্রায় প্রতিবারই কোনো অভিযানে যাওয়ার আগে মা একটু আধটু বাধা দেন, কিন্তু দুই মেয়ের মিষ্টি কথায় শেষমেশ ভুলেও যান। তবে এবার তিনি সম্পূর্ণ বেঁকে বসেছেন। রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তুন্না তর্ক চালাচ্ছে, আর ডাইনিং টেবিলের পাশে গোমরা মুখে বসে আছে তাথই। কিন্তু মা, আমরা গেলে সমস্যাটা কোথায়? মা রান্না থামিয়ে প্রায় দেবী চামুণ্ডার রূপ ধারণ করে একেবারে রেড়ে করে উঠলেন। মুখে মুখে তর্কটা দিন দিন বাড়ছে তুন্না। খুব সাবধানে কথা বল, পড়াশোনায় একটু মন দে। সারাক্ষণ এত ধিঙ্গিপানা করে বেড়ানো কিসের রে তোর? আমরা মোটেও ঢিঙ্গিপোনা করে বেড়াই না মা, তুমি জানো আমরা কি করি। সেটাই তো বলছি, একটু ঘরের কাজ রান্না বান্না শিখলেও তো হয়। তা নয়, কি করছে না, রহস্য সমাধান। পৃথিবীর সব রহস্য সমাধানের দায়িত্ব যেন ওদেরই নিতে হবে। তাথই এতক্ষণ চুপ করে বসেছিল, এবার সে শান্ত গলায় মুখ খুলল। এটা কিন্তু তুমি ঠিক বলছো না মা। মেয়ে বলেই যে শুধু রান্না বান্না করবে আর বাড়ির কাজ করবে তা তো নয় বলো, বিশেষ করে এই মডার্ন টাইমে। আচ্ছা, এখন মেয়েরা বিশ্বের কোন উন্নতি কার্যে অবদান রাখছে না? মানে ধরো সায়েন্টিস্ট থেকে শুরু করে পাইলট, অ্যাস্ট্রোনট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোন ফিল্ডে এখন মেয়েরা পিছিয়ে আছে? থাম, তোকে আর ফোড়ন কাটতে হবে না। চুপ করে ছিলিস, চুপ করেই থাক। তোর আশকারাতেই তুন্নাটা আরো গোল্লায় যাচ্ছে। তোরও সাহস কম বাড়েনি। এবার আমি না বলেছি যখন, সেটা নাই থাকবে। কিন্তু মানিকদা, বাপনদা আর টুয়াদিও তো যাচ্ছে। মানিক আর বাপুন বেটা ছেলে, ওরা এসব করতেই পারে। কিন্তু কাল যদি তোদের একটা ভালো মন্দ কিছু হয়ে যায়, তাহলে কি হবে সেটা ভেবে দেখেছিস? দিন রাত সব দাগি আসামিদের পেছনে ছুটছিস। আমি তো মা, আমারও তো বুক কাঁপে নাকি? মায়ের গলা কান্নায় কেঁপে গেল, দু চোখের কোণায় জল জমল। তুন্না আর তাথই ছুটে গিয়ে জড়িয়ে ধরল মাকে। ওরা জানে ওদের মা খুব শক্ত মনের মানুষ, চট করে তিনি ভেঙে পড়েন না। মেয়েদের জীবনের নিরাপত্তার ভয়টাই আজনার কান্না হয়ে প্রকাশ পাচ্ছে। মা, তুমি কেঁদো না। দেখো, তুমি যদি বলো তাহলে না হয় আমরা যাব না, কিন্তু মাথা ঠান্ডা করে একটা বার ভেবে দেখো, আমাদের কিন্তু আজ পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। আমরা পাঞ্চজন্য একসাথে থাকলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না মা। বিপদ কখনো বলে আসে না তাথই। তাথই আর তুন্না একবার নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল। ঠিক আছে মা, আমরা এবার আর ওদের সাথে যাব না। মা আর দুই মেয়ের কান্নাকাটির পর্ব আরও কিছুক্ষণ চলল। তাথই আর তুন্নার বাবা পাশের ঘরে বসে খবরের কাগজ পড়তে পড়তে সবটাই শুনলেন। মাঝে শুধু একবার অল্প মুখ চেপে হাসলেন, তারপর আবার কাগজেই মন দিলেন। পারিবারিক মান অভিমানের পালা মিটল। এবার আসল কথায় ফেরা যাক। জানুয়ারি মাসের কনকনে ঠান্ডা, তাই পাঞ্চজন্যের সব মিটিং এখন মানিকের স্টাডি রুমেই হয়। গতকাল সন্ধেবেলাতেও ওদের রহস্যভিত্তিক আলোচনা চলছিল। খবরের কাগজে প্রকাশিত সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম উদয়গঞ্জের একটা ঘটনা ওদের ভাবিয়ে তুলেছে। কালো সাহেবের ঢিবি নামের একটা ছোট দ্বীপে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, সন্ধ্যের পর সেখানে কেউ গেলে আর ফিরে আসে না, এবং সম্প্রতি সেই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে সাংবাদিক আকাশ দত্ত খুন হয়েছেন, এবং তার সঙ্গী অমিত গুহ সম্পূর্ণ পাগল হয়ে গেছেন। আমি বুঝতে পারছি না মানিক, যে তুই এই খবরটা এমন কি ভাববার মতো দেখছিস। আমার তো পুরো হাসি পাচ্ছে রে। এই আধুনিকতার সময় ভূতের উপদ্রব ভাবা যায়? আমি তো শিওর ওই রিপোর্টারকে কেউ বা কারা নিশ্চয়ই মার্ডার করেছে। আমি বাপনের সাথে সম্পূর্ণ একমত। ওসব জায়গায় উগ্রপন্থী আর অসামাজিক কাজের কোনো অভাব নেই। তেমনই কেউ ওকে খুন করে দিয়েছে। এই কথাটা কিন্তু আমিও তোদের সাথে একমত, কিন্তু আমি ভাবছি অন্য কথা। এই কি ভাবছিস তুই? দেখ, আমি ভাবছি যদি কেউ এই রিপোর্টারকে খুনই করে থাকে,
তাহলে আরেকজনকে জ্যান্ত কেন ছেড়ে দিল? হতে পারে সেই লোকটা কোনো মতে পালাতে পেরেছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সে পাগল হয়ে গেল কিভাবে আর কেন? বাপন আরও একটা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় মানিকের মোবাইল বেজে উঠল। আননোন নাম্বার। পাঞ্চজন্যকে এখন অনেকেই চেনে, সাহায্যও চায়। মানিক কলটা রিসিভ করল। হ্যালো, পাঞ্চজন্যর সঙ্গে কথা বলা যায়? হ্যাঁ বলছেন, আমি মানিক, দলেরই একজন। ও, আমি রজত ব্যানার্জি। আপনাদের সাথে একটু দরকার ছিল আমার। আসলে ব্যাপারটা সামনাসামনি বসে বলতে পারলে খুব ভালো হতো। বেশ তো, আপনি থাকেন কোথায়? আমাদের ঠিকানা কি জানা আছে আপনার? আমি টলিগঞ্জে থাকি। হ্যাঁ, ঠিকানাটা জানা আছে। বেশ, তাহলে চলে আসুন। কিন্তু বিষয়টা কি সেটা যদি একটু বলতেন। আজ সকালে নিউজ পেপারে একটা খবর বেরিয়েছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। খবরটা হচ্ছে সুন্দরবনের উদয়গঞ্জ নামের একটা গ্রামের। আচ্ছা, কালো সাহেবের ঢিবির কথা বলছেন তো? হ্যাঁ, আপনারা দেখেছেন? হ্যাঁ দেখেছি। আর অদ্ভুত ব্যাপার হলো আমরা সেই নিয়েই আলোচনা করছিলাম। যাকে আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন, সামনাসামনি কথা হবে। মানিক ফোনটা রেখে দেখল বাকিরা ওর দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। টেলিপ্যাথির কথা তো আগেও শুনেছি, ইভেন সোনার কেল্লাতে দেখেওছি। এই প্রথম চাক্ষুষ করলাম। যিনি ফোন করেছিলেন তিনি আমাদের সাথে উদয়গঞ্জের ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চান। মনে হচ্ছে নতুন কেস আসছে বন্ধুগণ। খবরটা পড়ার পর থেকেই আমারও মাথায় বিষয়টা ঘুরছিল। বিশেষ করে তাথই যে পয়েন্টটা বলল, তলিয়ে দেখার সুযোগটা যে এইভাবে হাতের কাছে চলে আসবে সেটা ভাবতে পারিনি। ঘণ্টা দেড়েকের মধ্যেই রজত ব্যানার্জি চলে এলেন। বছর 35-এর ভদ্র সভ্য চেহারার মানুষ। গালে দাড়ি নেই, তবে বেশ একটা মোটা গোঁফ আছে। আমি আকাশের বন্ধু তথা কলিগ। আমিও একজন রিপোর্টার। আমি চাই আপনারা ওর খুনের ব্যাপারটা একটু তদন্ত করে দেখুন। দেখুন, একটা তদন্ত তো এমনভাবেই শুরু করা যায় না। আপনি আগে আমাদের সবটা বলুন। কথা দিচ্ছি যে আমরা যদি কেসটা নাও নিই, আপনার কথা আমাদের বাইরে আর কোথাও যাবে না। প্রথমেই আশাহত করে দিচ্ছেন? হ্যাঁ, না না, তা একেবারেই নয়। আসলে আমরা সবটা না শুনে কোনো কেসই হাতে নিই না। ক্লায়েন্ট যতটা জানেন ততটা তো আমাদের জানতেই হয়। আর তারপর আমরা ঠিক করি যে কেসটা নেব কি নেব না। আচ্ছা, উদয়গঞ্জের এককালের জমিদার ব্যানার্জি পরিবারের ছেলে আমি। আকাশ আমার কাছ থেকে জায়গাটার গল্প জানতে পেরেছিল। আমাদের পত্রিকায় দক্ষিণবঙ্গের নানা লোককথা ও অলৌকিক গল্প নিয়ে একটা স্পেশাল কলাম শুরু হয়েছিল, যার দায়িত্বে ছিল আকাশ। ও নিজের কাছে দারুণ দক্ষ ছিল। তা আমার কাছ থেকে ব্যাপারটা জানার পরই আকাশ ওখানে যাওয়ার জন্য ভীষণ উতলা হয়ে উঠেছিল। আচ্ছা, এই ব্যাপারটা ঠিক কি? মানে কালো সাহেবের ঢিবি, নামটাও কেমন একটা অদ্ভুত যেন। গল্পটা কি? খুবই সাধারণ গল্প। অনেক বছর আগে নাকি ওই ঢিবিটা শুধু ভাটার সময় দেখা যেত। এখন নদীর বাঁক ঘুরে যাওয়ায় ঢিবিটা উঠে এসেছে এবং ঘন জঙ্গলে ঢাকা। লোকমুখে কথিত ওই ঢিবিতে একজন সাহেবের গুপ্তধন লুকোনো আছে, আর রক্ষাকর্তা রূপে সেই সাহেব ওই ঢিবিতেই থাকে। সেই ভয়েই রাতের বেলা ওখানে কেউ যায় না। তবে এর সত্যতা নিয়ে আমি এতদিন দ্বন্দ্বে ছিলাম। এখন আর দ্বন্দ্বে নেই বলছেন? না, মানে গ্রামের ওই কুসংস্কার আমাকে ঠিক ছুঁতে পারেনি আগে, কিন্তু আকাশের ডেড বডি দেখার পরে আমি ব্যাপারটাকে আর সম্পূর্ণ উড়িয়ে দিতে পারছি না। ওর মাথাটা সত্যি শরীরের উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। কোনো মানুষের পক্ষে সেটা করা কি আদৌ সম্ভব? এর মানে আপনি নিশ্চিত যে কাজটা প্রেতেরই? তাহলে আপনি আমাদের কাছে এসেছেন কেন? না না, আমি আসলে বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে আটকে গেছি। আমার মাথায় কোনোভাবেই ব্যাপারটা ভৌতিক বলে মেনে নিতে পারছে না। আবার মন বলছে কোনো মানুষ এমনভাবে খুন করতে পারে না। আমার এই দোটানা শেষ করার জন্য আপনাদের কাছে এসেছি আমি। প্লিজ প্লিজ আপনার কেসটা নিন।
আপনাদের যা সাম্মানিক আমি আমি সেটা দিয়ে দেবো। আপনি প্লিজ আপনারা। রজতবাবু, আমরা টাকার জন্য কোনো রহস্যের অনুসন্ধান করি না, এটা আমাদের নেশা। কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে, এই গুপ্তধনের ব্যাপারটা কি? তোমরা নিশ্চয়ই জানো, এককালে সুন্দরবনে পর্তুগিজ জলদস্যুদের খুব উৎপাত ছিল। তেমনই কোনো এক জলদস্যু হলো ওই কালো সাহেব। শোনা যায় গুপ্তধনটা ওই ঢিবির কোথাও একটা লুকোনো আছে, তবে আসল সত্যিটা কেউ জানে না। মানিক গালে হাত দিয়ে কিছু একটা ভেবে মুখ খুলল। সত্যি বলতে কি রজতবাবু, আমরাও এই বিষয়টা নিয়েই আলোচনা করছিলাম। বাট দ্য পয়েন্ট ইজ, সুন্দরবনের অত গভীরে গিয়ে আমরা থাকবোটা কোথায়? সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আমার দেশের বাড়িটা এখনো ভালো হালেই আছে। জেঠুর ছেলে আর তার পরিবার ওখানে থাকে, আপনারা ওখানেই থাকবেন, আর আমি আপনাদের সাথেই যাব। পাঞ্চজন্যের 5 জন নিজেদের মধ্যে একবার দৃষ্টি বিনিময় করে নিল। ঠিক আছে রজতবাবু, আমাদের একটু ভাবার সময় দিন, সিদ্ধান্তটা তাড়াতাড়ি জানিয়ে দেবো। ওকে প্লিজ আপনারা কেসটা নিন। আকাশ আমার বন্ধুর থেকে অনেক বেশি আমার ভাই ছিল। ওর এমন হঠাৎ মৃত্যুটা না আমি একেবারে মেনে নিতে পারছি না। আমি তাহলে আজ চলি, নমস্কার। তাহলে কি ভাবছিস মানিক, যাবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু ভালো করে ভাবতে হবে তো, হুট করে চলে গেলেই তো হলো না। এরপর আজ সকালে মানিক ঘোষণা করেছে কেসটা ওরা নিচ্ছে এবং রজত ব্যানার্জিকেও তা জানিয়ে দিয়েছে। ঠিক হয়েছে, আর 3-4 পর ওরা রজতের সাথেই বেরিয়ে পড়বে উদয়গঞ্জের উদ্দেশ্যে। দিনের আলো নিভে গেছে ঘণ্টাখানেক আগে। মা তারা লঞ্চে থাকা 5 জন জেলেই সুন্দরবনের আদিম অক্ষুণ্ণ অন্ধকারের সাথে পরিচিত। এদের সর্দার মঙ্গল এখন গলা পর্যন্ত দেশি মদ গিলে বসে আছে, যার ফলে ওর আর কোনো তালজ্ঞান নেই। আরে কানাই, লঞ্চের মুখটা ওদিকে ঘোরা। কথাটা শুনে কানাইয়ের বুক কেঁপে উঠল। কিন্তু সর্দার, ওদিকে তো কালো সাহেবের ডিপি আছে। তাতে কি হয়েছে রে বেটা? তোকে যা কইতেছি কর। কিন্তু সর্দার, এখন কি হচ্ছে সেসব তো জানো, তারপরেও হরে শালা, তারপরেও আমি ওদিকেই যেতে কইতেছি। আমরা 5 জন মুষ্কুণ্ড পুরুষ মানুষ আছি। আজ দেখি শালা কোন সাহেবের ভূত আসে। বাকি 4 জন অতটাও নেশা করেনি, তাই কালো সাহেবের ঢিবির আশেপাশে পাওয়া বিভৎস মৃতদেহগুলোর কথা ভেবে তারা ভয়ে কাঁটা হয়ে আছে। সর্দার, আজ আর ওদিকে গিয়ে কাজ নেই, চলো ফিরে যাই। মাছও তো অনেক কাজ পাওয়া গেছে। চুপ কর, তোকে যেতে কইতেছি, তুই চল। সর্দার আমি, যা কইব তাই হবে। তুই কি জানিস না এই সময় ওখানে অনেক মাছ থাকে, আর কোন শালা ভূত আসে আমিও আজ দেখি। দলের আরেকজনের নাম আনোয়ার, সে এবার মুখ খুলল। সর্দার, কইছিলাম কানাইয়ের কথা কানা শুনে নাও, কাল না হয় এসা যাবে। আজ তো সাথে মশালো আনা হয়নি, অন্ধকারে ডোরা কাটা এসে গেলে কি হবে? আমি আজ দেখব, তাইলে আসুক, দেখি আজ কার জোর বেশি। এই কানাই, চল ওদিকে, নইলে তোরেই আজ আমি খুন করব। চল ওদিকে। কানাই জানে মঙ্গল নেশা করে খুনও করতে পারে, তাই একান্ত বাধ্য হয়েই লঞ্চের মুখ ঘোরালো কালো সাহেবের ঢিবির দিকে। সরু খালের মুখের কাছে লঞ্চটা এলে মঙ্গল নির্দেশ দিল, ঢিবির কাছে চল, আজ দেখি কোন সাহেবের ভূত ওখানে আসে। শালাকে মেরে আজ আবার ভূত বানিয়ে দেব। চল। এই কথা শুনে সকলে আঁতকে উঠল এবং তাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মঙ্গল
একটা দা তুলে সকলকে শাসিয়ে বলল, যদি তোরা আজ না যাস তাহলে আজ আমার হাতেই সব কটা মরবি, এই কথা কান পেতে শুনে রাখ। অগত্যা সকলে বাধ্য হয়ে লঞ্চ থেকে নামল। গোটা তিনেক টর্চ, দা আর লাঠি নিয়ে নেমে পড়ল সবাই। মঙ্গল বুক চিতিয়ে আগে আগে এগিয়ে চলল। বাকিরা ভয়ে কাঁপতে কাঁপতে এদিক ওদিক সতর্ক দৃষ্টি রেখে তাকে অনুসরণ করতে লাগলো। আজ তেমন হলে এখানেই রাত কাটাবো, গায়ের সব শালার মুখে ঝামা ঘষে দেব, আর ওই শালা বুড়ো পুরুতের সব ভবিষ্যৎবাণী একেবারে ভেঙে গুড়িয়ে। মঙ্গল কথা বলতে বলতেই এগিয়ে যাচ্ছিল, হঠাৎ জঙ্গলের গাছপালার ফাঁক ফুটো দিয়ে আলোর রেখা দেখতে পেল সে। এই থাম থাম থাম, সামনে আগুন জ্বলতেছে মনে হচ্ছে, থাম। বাকিরাও অবাক হয়ে দেখল গাছপালার ফাঁক দিয়ে হলুদ আলোর একটা রেখা আসছে। এই তো রাতে এখানে আগুন জ্বলতেছে, কারা আছে? চল তো দেখি। অল্পক্ষণ ভেবে বাকিরা মঙ্গলের পেছন পেছন এগিয়ে চলল, কিন্তু ওরা কেউই টের পেল না ওদের ঠিক পেছনে ঘন অন্ধকারে শরীর মিশিয়ে একেবারে নিঃশব্দে আরও কেউ এগিয়ে চলেছে। হঠাৎ সামনের আলোটা নিভে গেল, আর ঠিক একই সাথে দলের একেবারে শেষে থাকা আনোয়ারের একটা চিৎকার শোনা গেল। একসাথে তিনটে টর্চের আলোয় ওরা দেখল আনোয়ারের গলা চেপে ধরেছে প্রকাণ্ড এক কালো ছায়ামূর্তি। পরনের পোশাক আগেকার জলদস্যুদের মতো ময়লা। অদ্ভুত। সকলে মিলে তেড়ে গেল ছায়ামূর্তিটার দিকে, কিন্তু সে আরও জোরে আনোয়ারের গলাটা চেপে ধরে সজোরে অন্যদিকে ঘুরিয়ে দিল। মট করে একটা শব্দ করে ওর ঘাড় ভেঙে গেল, এবং পরক্ষণেই সেই ছায়ামূর্তি প্রচণ্ড গর্জন করতে করতে ছুটে এলো বাকিদের দিকে। মঙ্গল বাদে সকলেই থমকে দাঁড়িয়ে পড়ল। মঙ্গলের মাথায় তখন আগুন জ্বলছে। ওর এখন একটাই লক্ষ্য, প্রতিশোধ। কিন্তু তাকেও সেই ছায়ামূর্তি এক হাতেই গলার টুঁটি ধরে ওপরের দিকে টেনে তুলল, এবং পরমুহূর্তেই সজোরে আছাড় মারল মাটির ওপর। তীক্ষ্ণ শিকড়গুলো মঙ্গলের বুক, পেট এফোঁড় ওফোঁড় করে দিল। কয়েকবার কেঁপে একেবারে স্থির হয়ে গেল মঙ্গলের দেহ। এই দৃশ্য দেখার পর বাকি তিনজনের অবশিষ্ট সকল সাহস উবে গেল। তারা পাগলের মতো জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে শুরু করলো। কানাই দেখল সেই মৃত্যুদূত প্রচণ্ড গর্জন করে ওদের পেছনে তেড়ে আসছে। পাগলের মতো তালজ্ঞানহীন হয়ে অন্ধকারের মধ্যে দিয়ে ছুটেই চলল কানাই। কিন্তু কিছুক্ষণ ছোটার পর ওর মাথাটা দারুণ ভারী হয়ে এলো। শরীরের সকল জোর কোথায় যেন হারিয়ে গেল। ধূপ করে মাটির ওপর পড়ে গেল সে। চৈতন্য সম্পূর্ণ লোপ পাওয়ার আগে খুব কাছ থেকে আর একবার সেই প্রকাণ্ড দেহধারী ছায়ামূর্তির বুক কাঁপানো গর্জন শুনতে পেল। বলছি তাথই আর তুন নাকি এবার আমাদের সাথে সত্যিই যাবে না? আমি তাথইয়ের সাথে কথা বলেছি। এই যাওয়া নিয়ে কাকিমার সাথে ওদের দুই বোনেরই নাকি একটু ঝামেলা হয়েছে। কাকিমা ওদের ছাড়তে একেবারেই নারাজ। খুব খারাপ লাগছে রে ওদের জন্য। পাঞ্চজন্য সম্পূর্ণ দল ছাড়া কোনো অভিযানে যাবে, এটা ভাবতেই পারছি না আমি। ওদের তিনজনেরই মন খারাপ হয়ে গেল। এই প্রথম পাঞ্চজন্য অসম্পূর্ণভাবে কোনো অভিযানে যাচ্ছে। নীরবতা ভেঙে টুয়া মুখ খুলল। সত্যি বলতে আমার মাও এইবারে ঘ্যান ঘ্যান করতে শুরু করেছে। এইবারটা তো তবু ম্যানেজ করে নিলাম, পরের বারে কি হবে কে জানে। কিছুক্ষণ চুপ করে থেকে মানিক পায়চারি করতে শুরু করল। তারপর হঠাৎ ঘুরে দাঁড়ালো। যাই হোক, এই ব্যাপারটা পরে দেখা যাচ্ছে। আপাতত কাজের কথা একটু বলি শোন। গত পরশু রজতবাবু যাওয়ার পর থেকেই আমি ব্যাপারটা নিয়ে একটু খোঁজাখুঁজি করছিলাম।
তা কাল রাতে খুঁজতে খুঁজতে বেশ ইন্টারেস্টিং একটা আর্টিকেল পেয়েছি। সেটা কি আমাদের এই কেসের সাথে সম্পর্কিত? তা 100% নিশ্চিত হয়ে আমি বলতে পারবো না, তবে আমার মনে হচ্ছে বিষয়টা তোদেরও জানা উচিত। আর্টিকেলটায় লিখেছেন একজন বিদেশি ইতিহাসবিদ, নাম হেনরি ক্যাম্পবেল। ভদ্রলোক বেশ কয়েক বছর ধরে বাংলার পর্তুগিজ জলদস্যুদের প্রভাব নিয়ে একটা রিসার্চ করছেন। মোটামুটি 1770 সাল নাগাদ সুন্দরবন চত্বরে পর্তুগিজ জলদস্যুদের রীতিমতো আধিপত্য ছিল সেই সময়। বুঝতেই পারছিস, তখন সুন্দরবন আরও ঘন জঙ্গলে ঢাকা। জলদস্যুদের আত্মগোপনের জন্য একেবারে আদর্শ একটা জায়গা। ইতিহাসের পাতা ঘাঁটলে সেই সময়কার বেশ কিছু পর্তুগিজ জলদস্যুদের নামও পাওয়া যায়, যারা সুন্দরবন চত্বরে এক প্রকার রাজত্ব করত বলা চলে। কথা বলতে বলতেই মানিক টেবিলের ড্রয়ার থেকে কয়েকটা কাগজ বের করলো। ওর চোখে মুখে একটা চাপা উত্তেজনা। হ্যাঁ, তো ক্যাম্পবেল সাহেব তেমনই একজন জলদস্যুর ওপরে আর্টিকেলটা লিখেছেন। শোন, জলদস্যুর নাম ক্যাপ্টেন দিয়াগো ফার্নান্দেস। সুন্দরবনের কোথাও কিন্তু এই জলদস্যুর কোনো খোঁজ উনি পাননি। খোঁজটা পেয়েছিলেন লিসবনের একটা পুরনো বাড়ির লাইব্রেরিতে, একটা ডায়েরিতে। ডায়েরিটার লেখক হলো অ্যান্টোনিও আর্মান্দোস। সে ছিল এক বণিক। ক্যাপ্টেন দিয়াগো ফার্নান্দেজের বন্দী হিসেবে সে বেশ কিছুদিন ছিল। সেই স্মৃতিচারণেই ক্যাপ্টেন বেল সাহেব এই জলদস্যুর নাম আর বর্ণনা পান। ডায়েরিতে অ্যান্টোনিও আরও লিখেছে, ক্যাপ্টেন দিয়াগো ফার্নান্দেস শেষ জীবনে একটা বিশেষ গুপ্তধনের পেছনে ঘুরতে ঘুরতে নাকি পাগল হয়ে গিয়েছিলেন, আর এটা সুযোগ নিয়েই সে পালিয়ে প্রাণ বাঁচিয়েছিল। অদ্ভুত ব্যাপারটা কি জানিস? কি? অ্যান্টোনিও আর্মান্দোস তার ডায়েরিতে জায়গাটার একটা মোটামুটি ম্যাপও এঁকেছিলেন। রজতবাবুর সাথে মানে কথা বলার পরে আমি যথারীতি ম্যাপে উদয়গঞ্জ জায়গাটার লোকেশনটা দেখেছিলাম। অদ্ভুত ব্যাপারটা হচ্ছে, প্রায় 250 বছর পুরনো ডায়েরিতে অ্যান্টোনিও আর্মান্দোস যে আনুমানিক ম্যাপটা করেছিলেন এবং তার মধ্যে যে অঞ্চলটা চিহ্নিত করে গেছে, দুটোই একটু ভালো করে দেখলে এখনকার সুন্দরবনের ম্যাপ এবং উদয়গঞ্জ এবং তার আশেপাশের এলাকার সাথে হুবহু মিল পাওয়া যাচ্ছে। ওই পুরনো ম্যাপটার একটা প্রিন্ট আউট আমি বের করে রেখেছি, দাঁড়া তোদের দেখাই। এখনকার ম্যাপের পাশাপাশি রাখলে তোরাও বুঝতে পারবি বিষয়টা। তার মানে তুই বলতে চাইছিস কালো সাহেবের ঢিবিতে যে গুপ্তধন লুকিয়ে রাখার গল্প রয়েছে সেটা এই গুপ্তধন, আর যেটা খুঁজতে গিয়ে পাইরেট দিয়াগো ফার্নান্দেস পাগল হয়ে গিয়েছিল? হুম, এখনই কিছু বলছি না, তবে কেন জানি না আর্টিকেলটা পড়ার পর থেকেই আমার বারবার মনে হচ্ছে আমাদের কেসের সাথে এই ক্যাপ্টেন দিয়াগো ফার্নান্দেসের কোনো না কোনো একটা কানেকশন অবশ্যই আছে। আমি আরও অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনো রেফারেন্স পেলাম না। আসলে এইসব জলদস্যুদের সাথে এমনটাই হয়। এদের পিক ফর্মের অনেক গল্প টল্প শোনা গেলেও অধিকাংশের শেষটা জানাই যায় না। কিন্তু এমন গুপ্তধনের তো অনেক গল্পই শোনা যায়, সব কি আর সত্যি থাকে? আমার তো এখনো মনে হচ্ছে খুনগুলোর সাথে কোনো স্মাগলিং গ্যাং বা জঙ্গিদের কোনো কানেকশন আছে। হ্যাঁ, তাও হতে পারে। বিষয়টা ওখানে গিয়ে তবেই ক্লিয়ার হবে। এই তাহলে কালই আমরা বেরোচ্ছি তো? হ্যাঁ, সে তো বটেই, কালই বেরোচ্ছি। সকাল 9টার মধ্যে রজতবাবু চলে আসবেন। আচ্ছা, তাতই আর তুন্না জানে তো যে কাল কখন বেরোচ্ছি? টুয়া আর বাপন একবার নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল। দুজনের ঠোঁটের কোণেই মুচকি হাসি খেলে গেল। ওরা দুজনেই জানে তাথই যে যাবে না, এটা মানিক কোনোভাবেই মেনে নিতে পারছে না, কিন্তু সেটা মুখেও প্রকাশ করতে চাইছে না। হ্যাঁ, আমি তাথইকে সব জানিয়েছি। তুই বললে আমি আরেকবার কাকিমার সাথে কথা বলতে পারি। বলবো?
আজকে বিকেলে আরেকবার গিয়ে দেখ, যদি কিছু করতে পারিস। যাই হোক, আচ্ছা আমি এবারে যাই, আর একটু পড়াশোনা করে দেখি, যদি আরও কিছু জানা যায়। দেখ, যতটা প্রস্তুত হওয়া যায় ততই ভালো। মানিক নিজের ঘর থেকে বেরিয়ে গেল। বাপন এবার নিচু স্বরে টুয়াকে জিজ্ঞেস করল, কি করা যায় বলতো টুয়া? তাথই আর তুন্নাকে কি কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না? সেটাই তো ভাবছি রে। এদিকে আমাদের মানিকটাও ভেতরে ভেতরে দেবদাস হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগছে রে। বিকেলে একবার যাব, এখনো ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করা বাকি আছে, বুঝলি? ব্রহ্মাস্ত্রটা আবার কি? তুই না মোটা, শুধু খেতেই পারিস, বুদ্ধি বলে কিচ্ছু নেই। কাকুর সাথে একবার কথা বলতে হবে, এখন একমাত্র উনিই কাকিমাকে রাজি করাতে পারেন। পরের দিন একদম ঠিক সময় মতোই রজত চলে এলেন। মানিক, বাপন আর টুয়া তৈরিই ছিল। ওরা যথারীতি গাড়িতে নিজেদের লাগেজ তুলতে শুরু করলো। রজত অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা তিনজন কেন? বাকি দুজন কোথায়? আসলে রজতবাবু, ওদের বাড়িতে একটু সমস্যা হয়েছে, তাই ওরা এবার আর আমাদের সাথে যে... কথাটা টুয়া আর শেষ করতে পারল না। তার কারণ পেছন থেকে একটা অতি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো ঠিক সেই সময়। আরে দাঁড়াও, উফ দাঁড়াও, আমরাও আসছি। মানিক, টুয়া আর বাপন একসঙ্গে পেছন ফিরে দেখল তুন্না আর তাথই হাসি মুখে ওদের দিকেই এগিয়ে আসছে। দুজনের হাতেই একটা করে ব্যাগ, আর সাথে আছেন ওদের বাবা। তাথই আর তুন্নার মুখে আনন্দের ছাপ সুস্পষ্ট। এর অর্থ বুঝতে কারো কোনো সমস্যাই হলো না। ওরা যাচ্ছে। ওদের দেখে পাঞ্চজন্যের বাকিদের মুখেও হাসি ফুটল। কাকিমা তো একদমই রাজি ছিলেন না, তাহলে এই ম্যাজিকটা হলো কেমন করে? এই যে এই ম্যাজিশিয়ানই কাজটা করেছেন। হ্যাঁ, কাল রাত পর্যন্ত মা কোনোভাবেই রাজি হচ্ছিল না, কিন্তু আজ সকালে বাপির সাথে মিনিটখানেক কথা বলেই রাজি হয়ে গেল। বাপি যে ঠিক কী ম্যাজিক করেছে সেটা বাপিই জানে, আমরা কিন্তু কিছু জানি না। টুয়া এবার তাথই আর তুন্নার বাবার দিকে তাকালো এবং সকলের চোখ এড়িয়ে অল্প হাসল। ভদ্রলোক সাইবার সেলের একজন অফিসার, দারুণ সাহসী আর মুক্ত চিন্তার মানুষ। একই সাথে কথার জাদুতেও পারদর্শী। কোন মানুষকে কোন সময় ঠিক কোন কথাটা বললে কাজ হবে সেটা উনি খুব ভালো করেই বোঝেন। গতকাল টুয়া তাথইদের ফ্ল্যাট থেকে বেরিয়েই ওকে ফোন করেছিল। তখনই তিনি আশ্বাস দিয়েছিলেন, চিন্তা করার কিচ্ছু নেই, তাথই আর তুন্না প্রতিবারের মতো এবারেও তোদের সাথে যাবে। বাপন হাসি মুখে তাথই আর তুন্নার হাত থেকে ওদের ব্যাগ দুটো নিয়ে গাড়িতে তুলে দিল। মানিক হাসি মুখে গাড়ির সামনে দাঁড়িয়েছিল। বাপন ওর কানের কাছে গিয়ে ফাজলামি করে নিচু স্বরে বলল, কি ভাই, এবার মুখে খুব হাসি ফুটেছে দেখছি। মানিক কিছু উত্তর দিল না, কিন্তু এমনভাবে বাপনের দিকে তাকালো যে সে আর কিছু না বলে অন্যদিকে চলে গেল। মিনিট 15 মধ্যেই বাড়ির সকলকে বিদায় জানিয়ে পাঞ্চজন্য বেরিয়ে পড়ল ওদের নতুন অভিযানে। কলকাতা থেকে গাড়িতে সোজা কৈখালি, সেখান থেকে মাতলা নদী পেরিয়ে ঝড়খালি। এরপর বিদ্যাধরীর বুকে প্রায় 3.5 ঘন্টা ভেসে ওরা পৌঁছল চারঘাট নামের একটা জায়গায়। সূর্য তখন মাথা পেরিয়ে পশ্চিমে ঢলে পড়েছে। একটানা যাত্রায় আর লঞ্চের দুলুনিতে ওদের কোমর ধরে গেছে, মাথাও একটু একটু করে দুলছে। এখন উদয়গঞ্জের আগে এটাই শেষ জনবহুল এলাকা বলতে পারো, এরপরে ঘন জঙ্গলে এলাকা শুরু হচ্ছে। এখনো কতটা যেতে হবে রজত বাবু? আর ওই 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। এই পথটাও কি জলপথে যেতে হবে? হ্যাঁ। কথাটা শুনে মানিক বাদে বাকিদের মুখে একটু বিরক্তি ফুটে উঠল। খেয়াঘাটে গিয়ে ওদের বেশিক্ষণ দাঁড়াতে হলো না। মিনিট 15 মধ্যেই একটা লঞ্চ এসে থামল। লঞ্চ থেকে যাত্রীরা নেমে যাওয়ার পরে চালক হাসি মুখে এগিয়ে এলো রজতের দিকে। আরে হরিদা যে! আরে ছোট কর্তা যে, কি দেশের বাড়ি যাচ্ছ?
হ্যাঁ গো হরিদা, আমার সাথে এনারাও যাচ্ছেন। হরি নামের ব্যক্তির বয়স 50-এর মতো। রজতের কথা শুনে তার মুখের হাসি মিলিয়ে গেল এবং একটা চাপা ভয় ফুটে উঠল। গায়ের এখন কি অবস্থা সে তো তুমি জানো ছোট কর্তা। এখন বন্ধুদের নিয়ে এখানে আসাটা কি তোমার ঠিক হচ্ছে? মানিকরা রজতের ঠিক পেছনেই দাঁড়িয়ে, তাই কথাগুলো শুনতে ওদের কোনো সমস্যাই হলো না। ওরা নিজেদের মধ্যে কয়েকবার দৃষ্টি বিনিময় করে নিল শুধু। সেসব নিয়ে চিন্তা নেই হরিদা, ওনারা আমাদের বাড়ি দেখতে যাচ্ছেন। তাহলেই ভালো। ছোট কর্তা, খবর পেয়েছ? মঙ্গল আর তার দলবল তাদের সবাই মিলে কালো সাহেবের ডিবিতে কাল রাতে গেছিল, সব কটা মরেছে। কি বলছো হরিদা? ওসব জেনেও কেন গেছিলে ওদিকে? মাতালের কাজ গো ছোট কর্তা। আর জানোই তো, পেটে মদ পড়লে ওর মাথা কাজ করে না। ওই দলের সব কটাও তো তেমনি, মদ গিলেই গেছিল মনে হয়। কেউ বেঁচে নেই? না গো ছোট কর্তা, সব কটা মরেছে। মরদেহগুলো দেখলে তোমার গা একেবারে শিউরে উঠবে গো। কালা সাহেবের প্রেত খেপেছে গো, আর মনে হয় রক্ষে নেই। এবার সবাইকে মারবে, সবাইকে মারবে। রজত কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর কথা বদলে জিজ্ঞাসা করলেন, যাই হোক, তুমি কি এখন গ্রামের দিকে যাবে? হ গো, এখন তাড়াতাড়ি ঘরে ফিরি। চলো তোমাদের নিয়ে যাই গো, নিয়ে যাই। সবাই লঞ্চে উঠে পড়ল। লঞ্চ ছাড়তেই আকাশে বেশ কিছু পাখি দেখতে পেয়ে মানিকের মনে পড়ে গেল ওদের প্রিয় পোষ্য পাশার কথা। অসুস্থতার কারণে তাকে এবার আনা যায়নি। মানিক মোবাইল বের করে দেখল নেটওয়ার্কের একটাও দাগ নেই। বাধ্য হয়েই ফোনটা পকেটে ঢোকালো সে। শীতের ছোটবেলা লঞ্চ যখন উদয়গঞ্জের খেয়াঘাটে থামল, তখন পশ্চিম আকাশ লালচে থেকে বেশ পাংশুটে হয়ে গেছে। ঘাটে নেমে রজত ভাড়া দিতে চাইলেন, কিন্তু হরিদা নিল না। আমার তো খুব খিদে পেয়েছে, না না আর হাঁটতে পারছি না আমি। ওই ভুক্কারটা আবার শুরু করলো, শুধু খাই খাই আর খাই। ওরা সকলেই হেসে উঠল, শুধু বাপন বোকা বোকা মুখ করে দাঁড়িয়ে রইল। না না, এতে হাসার কিছু নেই। সে কখন খাওয়া হয়েছে, খিদে পাওয়াটাই তো স্বাভাবিক। আমার বাড়ি কাছেই, মিনিট 5-এর হাঁটা পথ। চলুন। না না, ওদের খিদে তেষ্টা নেই, ওরা এলিয়েন কিনা। চলুন তো রজত বাবু, আমার পেটের ভেতর ছুঁচো ইঁদুরের সাথে মনে হয় কয়েকটা ডাইনোসরও ডন দিচ্ছি। প্লিজ চলুন চলুন। কারেন্টের ব্যবস্থা নেই, তবু অন্ধকারেই রজতের পুরনো বিশাল বাড়িটা বুঝতে ওদের কোনো সমস্যা হলো না। হাত মুখ ধুয়ে বসতেই গাল ভরা খাবার, গাওয়া ঘিয়ে ভাজা লুচি আর বেগুন ভাজা চলে এলো। রাতের খাওয়া দাওয়ার আগে রজতের দাদা সুরজ ব্যানার্জি এবং ওর বৌদি জয়ন্তীর সাথে আলাপ হলো ওদের। তারপর যে যার ঘরে চলে গেল। নিজের ঘরে ঢোকার আগে তাথই মানিককে দাঁড় করালো। এই জায়গাটা কেমন যেন গা ছমছম করছে, তাই না? আসলে জায়গাটা খুব অন্ধকার তো, তাই তোর এরকম মনে হচ্ছে। তেমন কিছুই নেই দেখতে গেলে। যা গিয়ে ঘুমিয়ে পড়, সারাদিন জার্নির ধাক্কা আছে, জানিসই তো। দুর্বল মস্তিষ্ক ভয়ে নাতুর ঘর। গুড নাইট। মানিক চলেই যাচ্ছিল, তাথই হঠাৎ ডেকে লাজুক স্বরে জিজ্ঞাসা করল, আচ্ছা মানিক, আমাকে আর টুন্নাকে যে মা ছাড়লো, তুই খুশি হোসনি? মানিক অল্পক্ষণ তাথইয়ের দিকে চেয়ে রইল। বারান্দায় দুটো মাত্র হ্যারিকেন জ্বলছে। সেই অল্প আলোতেও তাথইয়ের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। ওর চোখ বলে দিচ্ছে এই কথার আড়ালে ও অন্য কিছু বলতে চাইছে। খুব খুশি হয়েছি। আর সেটা কি
মুখে প্রকাশ না করলে বোঝানো যায় না। হ্যারিকেনের আলোতেই দেখা গেল তাথইয়ের ফর্সা মুখ লজ্জায় লাল হয়ে গেল। যা আগে ঘুমো এবার, কাল সকালে ভাবছি গ্রামটা একবার ঘুরে দেখব। এখানকার লোকজনের সাথে একটু কথা বলা দরকার। গুড নাইট। তাথই নিজের ঘরে ঢুকে গেল। মানিকও নিজের ঘরে গিয়ে দরজা দিল। উদয়গঞ্জ গ্রামটা সত্যিই খুব ছোট আর একেবারে প্রত্যন্ত। গোটা গ্রামে পাকা বাড়ি হাতে গোনা কয়েকটা, বাকি সবকটাই মাটির বাড়ি, আর বেশিরভাগেরই খড়ের চাল। মানুষজনের জীবনযাত্রাও একদম সরল সাদাসিধে। সকাল হতেই চা খেয়ে পাঞ্চজন্য রজতের সাথে বেরিয়ে পড়েছে উদয়গঞ্জ ঘুরে দেখতে। যদিও ওদের মূল উদ্দেশ্য গ্রামের বর্তমান পরিস্থিতি ঠিক কেমন সেটা জানা, অবশ্য সেটা ওরা ইতিমধ্যে বেশ কিছুটা বুঝেও গেছে। কালো সাহেবের ঢিবি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত গ্রামের প্রায় সকলের মুখেই সেই ভয়ঙ্কর মৃত্যুগুলোর কথা ভেসে বেড়াচ্ছে। চলো তোমাদের একটা চায়ের দোকানে নিয়ে যাই। কলকাতায় তো অনেক দোকানের চা খেয়েছো, এই দোকানের চা খেয়ে দেখবে, আর তার সাথে কচুরি আর ছোলার ডাল, ব্রেকফাস্টও হয়ে যাবে। কি সমস্যা নেই তো? মানিকরা সকলেই জানালো তাদের কোনো সমস্যা নেই। বিশাল বড় একটা বট গাছের তলায় বাঁশ দরমার ছোট্ট একটা দোকান। দোকানের সামনে বেশ অনেকগুলো বেঞ্চ পাতা, যার বেশিরভাগই লোকে ভর্তি। ওই হচ্ছে নয়ন ময়রার দোকান। আগে ওরা ময়রা ছিল, আর এটাও মিষ্টির দোকানই ছিল, কিন্তু নয়ন জ্যাঠা মারা যাওয়ার পরে ওনার ছেলে মিষ্টির দোকান বন্ধ করেই কচুরি আর চায়ের দোকান করেছে। সন্ধেবেলা তেলে ভাজা করে, বিক্রি বেশ ভালোই হয়। যাই হোক, চলো যাওয়া যাক। দোকানে গিয়ে রজত সকলের জন্য গরম গরম কচুরি আর ছোলার ডালের অর্ডার দিলেন। অল্পক্ষণের মধ্যেই খাবার চলে এলো। কচুরি ডালে চুবিয়ে বাপন চোখ বুজিয়ে মুখে দিল। অসাধারণ, একেবারে অমৃত বলতে হবে। কিছুক্ষণ হাসি ঠাট্টা হওয়ার পরে মানিক একটু সিরিয়াস হয়ে জিজ্ঞেস করল, আচ্ছা রজতবাবু, অমিত গুহ এখন কোথায় আছেন? ও, তোমাদের বলা হয়নি, অমিত আমাদের বাড়িতেই আছে। ওকে শহরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওকে ঘর থেকে বের করা যায়নি। আর এখানেও তেমন ডাক্তারের ব্যবস্থা করা যায়নি। ওর কাছে কাউকেই যেতে দিচ্ছে না। জানি না কি হবে। আচ্ছা, ওই কালো সাহেবের ঢিবিতে যাওয়া যাবে এবার? হ্যাঁ, মানে আসলে এখন যা অবস্থা, তাতে কোনো মাঝি বোধহয় ওদিকে যেতে চাইবে বলে তো মনে হচ্ছে না। কিন্তু ওখানে যাওয়াটা যে খুব ইম্পর্টেন্ট রজতবাবু। বলছিলাম, এখানে এসব কথা নিয়ে আলোচনা করাটা কিন্তু ঠিক হচ্ছে না। এখন এসব কথা থাক। কাল রাতে দাদার কাছেই শুনলাম ওই জয়প্রকাশ বাবুর সাথে স্থানীয়দের নাকি বেশ একটা ঝামেলা হয়েছে জঙ্গলে যাওয়া নিয়ে। এই জয়প্রকাশ বাবুটা কে? ওই জয়প্রকাশ সেনগুপ্ত, ভদ্রলোক, একজন ঐতিহাসিক, প্রায় 7-8 বছর ধরে এখানে আছেন। ওনার কাছ থেকেই শুনেছি সুন্দরবন এলাকা একসময় ঘনবসতিপূর্ণ ছিল, বৌদ্ধ ইনফ্লুয়েন্সও নাকি ছিল। সেসব নিয়েই উনি রিসার্চ করছেন। এই কবছরে জঙ্গলের ভেতর থেকে মাটি খুঁড়ে অনেক ঐতিহাসিক নিদর্শনও খুঁজে বের করেছেন। তোমাদের সাথে আলাপ করিয়ে দেব। তা ওনার জঙ্গলে যাওয়া নিয়ে সমস্যাটা কি হয়েছে? গ্রামের লোকেদের ধারণা জঙ্গলের দিকে আর কোনোভাবেই যাওয়া যাবে না, অন্তত যতদিন না কালো সাহেবের প্রেত শান্ত হচ্ছে ততদিন জঙ্গলে কোনোভাবেই যাওয়া যাবে না। কিন্তু কালো সাহেবের ঢিবি তো অন্যদিকে। এই ব্যাপারটার আসল কারণ বুড়ো পুরুতের কথা। বুড়ো পুরুতকে গ্রামের মানুষজন খুব সম্মান করে। ওনার বাবা ছিলেন নামী তান্ত্রিক, ওনারও নাকি বেশ কিছু অলৌকিক ক্ষমতা আছে। তা বুড়ো পুরুতি নাকি ধ্যানমগ্ন অবস্থায় দেখেছেন কালো সাহেবের প্রেতাত্মা রক্তপিপাসু হয়ে উঠেছে এবং সে শুধু ঢিবিতেই আটকে নেই, চারিদিকে ছুটে বেড়াচ্ছে।
এ সময় যদি কেউ জঙ্গলের দিকে যায় তাহলে তার শরীরেই ভর করবে কালো সাহেবের আত্মা, আর তারপরে গোটা গ্রাম শ্মশান বানিয়ে দেবে। বুঝতেই পারছো, গ্রামগঞ্জ এলাকা। এ কথা ছড়িয়ে পড়ার পরে গ্রামের মানুষ ভয়ে একেবারে কাঁটা হয়ে গেছে। দাদার কাছেই জানলাম জঙ্গলের দিকে যাওয়া নাকি এখন সম্পূর্ণ বন্ধ। তাহলে আমরা তদন্ত করব কেমন করে? প্লিজ এখন এসব কথা থাক। মানিকরা আর কিছু জিজ্ঞেস করলো না। ওদের কচুরি খাওয়া শেষ হলে রজত চায়ের অর্ডার দিলেন। চায়ে চুমুক দিয়ে ওরা প্রত্যেকে সত্যিই মুগ্ধ হয়ে গেল। রজত বললেন, চলো তোমাদের সঙ্গে একজনের আলাপ করিয়ে দিই। ভদ্রলোকের নাম যামিনীনাথ ভট্টাচার্য, দারুণ জ্ঞানী মানুষ। যামিনী জেঠু আগে প্রেসিডেন্সি কলেজে অঙ্কের প্রফেসর ছিলেন। এই বছর 10 হচ্ছে রিটায়ার করে এখানে ফিরে এসেছেন। অঙ্কের মানুষ হলেও স্থানীয় ইতিহাস নিয়ে অগাধ জ্ঞান। আশা করছি ওনার সাথে কথা বলে তোমাদের খুব ভালো লাগবে। কালো সাহেবের ঢিবিটা একবার খুব দেখে আসতে ইচ্ছে করছিল মানিকের, কিন্তু পরিস্থিতি বুঝে সেটা আর বলল না। তাছাড়া এই কেসটা হাতে আসা থেকে মানিকের বারবার মনে হচ্ছে এই কেসের সাথে স্থানীয় ইতিহাস আর ক্যাপ্টেন দিয়াগো ফার্নান্দেজ যে গুপ্তধন খুঁজতে গিয়ে পাগল হয়ে গিয়েছিলেন, এই দুইয়ের কোথাও না কোথাও একটা মিল আছে। স্থানীয় ইতিহাসটা একটু জানতে পারলে ভালো হয়। গ্রামে যে কটা হাতে গোনা পাকা বাড়ি আছে তার মধ্যে একটা যামিনীনাথ ভট্টাচার্যের বাড়ি। ভদ্রলোকের বয়স 70-এর ওপর, চোখে মুখে পাণ্ডিত্যের ছাপ স্পষ্ট। রজত পাঞ্চজন্যের সাথে যামিনীবাবুর আলাপ করিয়ে দিলেন। পাঞ্চজন্যের পরিচয় জেনে বৃদ্ধ বেশ খুশি হলেন। তোমাদের কথা কাগজে কয়েকবার পড়েছি, তবে তোমাদের বয়স এতটা কম সেটা ভাবিনি। তোমাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। কিন্তু এখানে তোমরা কি শুধুই ঘুরতে এসেছো? আজ্ঞে না যামিনীবাবু, আমরা এখানে শুধু ঘুরতে আসিনি। আমরা এসেছি এখানে যে রহস্যময় মৃত্যুগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে খোঁজ খবর করতে। এক কথায় সেই রহস্য ভেদ করতেই আমরা এসেছি। তাই নাকি? তা বেশ। সত্যি বলতে এখানে যা সব শুরু হয়েছে সেসবের একটা শেষ হওয়া দরকার আছে। আচ্ছা, আপনি কি মনে করেন এখানে যা হচ্ছে সেসব কি আত্মার কাজ নাকি কোনো দুষ্টু লোকের? একেবারেই না। আত্মা টাত্মা বলে কিছু আমি বিশ্বাস করি না। এখানে যা হচ্ছে তা অবশ্যই মনুষ্যকৃত। আপনার এমন মতামতের কারণ? কারণ আছে বই কি। তোমরা হয়তো জানো না, সুন্দরবন অঞ্চলের এইসব প্রত্যন্ত গ্রামে গঞ্জে অপরাধীদের কোনো অভাব থাকে না। স্মাগলিং, পোচিং কি না হয়, আর সেসব চোখের আড়ালে রাখতে এমন অনেক রটনাই রটানো সম্ভব। ওকে, রজতবাবুর কাছেই জেনেছি যে আপনি স্থানীয় ইতিহাস সম্পর্কে অনেক কিছু নাকি জানেন। অনেক কিছু নয়, কিছু কিছু জিনিস জানি। আচ্ছা, আমারও কিন্তু আপনার কাছে কয়েকটা জিনিস জানার ছিল। নিশ্চয়ই, বলো। যদি আমি জানি তাহলে নিশ্চয়ই বলবো। কালো সাহেবের ঢিবিতে যে গুপ্তধন লুকানো আছে শোনা যায়, তা সম্পর্কেই জানতে চাই। ক্যাপ্টেন দিয়াগো ফার্নান্দেসের সাথে কি এই গুপ্তধনের কোনো যোগাযোগ আছে? সে কি, জলদস্যু দিয়াগো ফার্নান্দেজের কথা তুমি জানো? জানি বলতে একটা আর্টিকেলে পড়েছি। এই জলদস্যু এককালে এই সুন্দরবন অঞ্চলে নাকি দাপিয়ে বেড়াতো, কিন্তু পরবর্তীকালে কোনো এক গুপ্তধন খুঁজতে খুঁজতে সে নাকি পাগল হয়ে যায়। তারপরে আর কোনো খোঁজই পাওয়া যায়নি। বাহ, অনেকটাই তো জানো। তা তুমি ঠিক কি জানতে চাইছো? হ্যাঁ, আমি জানতে চাইছি সেই গুপ্তধন আর কালো সাহেবের ঢিবিতে যে গুপ্তধনটা আছে, মানে যা গল্প শোনা যায় আর কি, সেই দুটো কি এক?
যামিনীবাবু এবার বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। সম্ভবত ঠিক কোথা থেকে বলা শুরু করবেন সেটাই গুছিয়ে নিলেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন। হ্যাঁ, তোমার সন্দেহই ঠিক। কালো সাহেবের ঢিবিতে যে গুপ্তধন লুকানো আছে, সেই গুপ্তধন খুঁজতে গিয়েই ক্যাপ্টেন ডিয়াগো ফার্নান্ডেজের শেষ জীবনটুকু চলে যায়। এই তথ্য আমি এই অঞ্চলের নানা পুরনো নথি ও কিছু বিবরণে পেয়েছি। যদিও কোথাও এই সম্পূর্ণ কাহিনী বলা হয়নি, তবু এদিক ওদিক থেকে তথ্য জুড়ে জুড়ে যেটুকু জানতে পেরেছি বলছি, শোনো। আনুমানিক 1696 থেকে 1704 সাল পর্যন্ত ক্যাপ্টেন ডিয়াগো ফার্নান্ডেজের আধিপত্য ছিল এই তল্লাটে। মুঘল প্রশাসনের নজর তখন এদিকে একেবারেই ছিল না, আর সেই সুযোগটাই নিয়েছিল ডিয়াগো। ঘন জঙ্গলকে ঢাল বানিয়ে এদিক থেকে যেসব বাণিজ্যিক জাহাজ যেত সেসব লুটপাট করত। বিশাল সম্পদ বানিয়েছিল সে। তা আন্দাজ 1700 সাল নাগাদ ডিয়াগোর দস্যু দল এক বড় ব্রিটিশ বণিকদের একটা বহর লুট করে, আর তারপরে সিদ্ধান্ত নেয় সেই লুটের সকল সম্পদই দেশে পাঠাবে। কিন্তু দলের বাকিরা এতে স্বাভাবিকভাবেই অসম্মতি জানায়। তার কারণ সম্পদ লুট করতে তারাও তো সাহায্য করেছে, সুতরাং ওই সোনাদানায় তাদেরও সমান ভাগ আছে। কিন্তু ডিয়াগো ছিল একেবারে অন্য ধাঁচের মানুষ, বুঝলে। সে একবার যা ঠিক করত সেটাই করত, কারো কথা শুনত না। আর যদি কেউ বাধা দিত তাহলে তাকে মেরে জলে ভাসিয়ে দিত। দলের সকলেই ব্যাপারটা জানত, তাই প্রথমে অসম্মতি জানালেও পরে বেশিরভাগই প্রাণ বাঁচাতে ডিয়াগোর কথায় মেনে নেয়। আর যারা মানল না তাদের মেরে জলে ভাসিয়ে দেওয়া হলো। কিন্তু সেবারে হাজার কঠোর হয়েও ডিয়াগো তার লুট করা ধনসম্পদ বাঁচাতে পারেনি। সেই সম্পদের অধিকাংশই তার হাত ছাড়া হয়ে গিয়েছিল, আর এর কারণ ছিল মাদেও। মাদেওই হলো কালো সাহেব, এক অদ্ভুত নায়ক এই মাদেও। তার গোটা জীবনটা কেটে গেল অপরাধী হয়ে, আর মৃত্যুর পরে তার নাম হলো প্রেতাত্মা। মাদেও পর্তুগিজ ছিলেন না, সে ছিল বাঙালি। হ্যাঁ, তার নাম ছিল মাদল ভট্টাচার্য। আমারই এক পূর্বপুরুষ ছিলেন তিনি। আমাদের পরিবারে অনেক পুরনো যুগ থেকেই লেখাপড়ার রেওয়াজ ছিল, তন্ত্র সাধনারও চল ছিল। বহু প্রাচীন পুঁথিপত্র আছে, সবই আমাদের পরিবারের এক একজন পণ্ডিতদের লেখা। আমার ঠাকুরদার নেশা ছিল আমাদের পরিবারের ইতিহাস জড়ো করা। অনেক পুরনো নথিপত্র তিনি একত্রিত করে গিয়েছেন, আর সেগুলোর মধ্যেই প্রাচীন এক নথি থেকে আমি মাদল ভট্টাচার্যের অদ্ভুত জীবনের কথা জানতে পেরেছি। যদিও বিষয়টা কাউকে এখনো জানাইনি। ঠিক করেছি এই মানুষটার পুরো জীবনটা বিস্তারিতভাবে জেনে একটা বই লিখব। আচ্ছা, যাই হোক, মাদল ভট্টাচার্যের জন্ম হয়েছিল আনুমানিক 1672 সালে। জ্ঞান হওয়ার পর থেকেই তিনি ছিলেন ভবঘুরে গোছের। অনেক ছোটবেলায় তিনি গৃহত্যাগী হয়েছিলেন। তারপরে কোথায় গিয়েছিলেন বা কী করেছিলেন সেসবের কোনো নথি নেই। কিন্তু আবার 1696 সালের একটা নথিতে তার উল্লেখ পেয়েছি। সেটা লিখছেন জয়নাথ ভট্টাচার্য, মাদল ভট্টাচার্যের বড় ভাই। সেখানে তিনি লিখছেন অনেক বছর পরে তার আবার ভাই অর্থাৎ মাদল ভট্টাচার্যের সাথে দেখা হয়েছে।
সে তখন জলদস্যু, তার রূপ তখন ভয়ঙ্কর। নাম মাদেও ভালভার্দে। তবু জয়নাথের চোখকে ফাঁকি দিতে পারেনি। ভাইকে চেনার পরে কয়েকবার তিনি তাকে ফেরানোর চেষ্টাও যে করেছিলেন সে কথাও লিখেছেন, কিন্তু মাদল বা মাদেও আর ফিরতে চাননি। ইতিমধ্যে ততদিনে স্থানীয়দের মধ্যে দিয়াগো ফার্নান্দেজের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তার আতঙ্ক যে শুধু মনিকদের ছিল তা নয়, সেই সাথে স্থানীয়দের উপরেও সে অত্যাচার চালাত, ইচ্ছে মতো ফসল লুট করত। মাদল দাদাকে কথা দিয়েছিলেন সেই অত্যাচার তিনি আর হতে দেবেন না। কাজেও তাই করেছিলেন। আসলে মাদেও ছিলেন তুখোড় মস্তিষ্কের মালিক। সে কিভাবে দস্যু দলের একজন হয়ে উঠেছিল তা না জানলেও এটা অনুমান করতে পারি যে সে তার বুদ্ধির জোরেই দিয়াগোর খাস লোক হয়ে উঠেছিল। এতটাই খাস যে দিয়াগো তার কথায় স্থানীয়দের উপরে অত্যাচার থামিয়ে দিয়েছিল। জয়নাথ এরপর আবার তাঁর ভাইয়ের উল্লেখ করেছেন 1700 সালের শুরুর দিকে। সেখানে তিনি লিখছেন, মাদল এবার নিজে থেকে তার সাথে যোগাযোগ করেছেন। তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি সে আবার ঘরে ফিরবে এবং একই সাথে জলদস্যু দিয়াগোর ভয়ও চিরতরে শেষ করে দেবেন। তার একমাত্র কারণ হচ্ছে দিয়াগোর অত্যাচার। সে নিজের দলের কাউকেও রেহাই দেয় না। এর মানে এই মাদে ওই জলদস্যু দিয়াগো ফার্নান্দেজের লুণ্ঠিত সম্পদের অধিকাংশ সরিয়ে নিয়ে যান এবং ওই ঢিবির কোথাও লুকিয়ে ফেলেন, কি তাই তো? একদম ঠিক। সম্পদটা যেহেতু এখনো পাওয়া যায়নি, তার মানে উনি সেটা কোথায় রেখে গেছেন তা কাউকে বলেননি। আচ্ছা, নিজের দাদাকে কেন বললেন না? কারণ সেই সুযোগ মাদল পাননি। কেন? প্রশ্ন করল তুন্না। যামিনীবাবু কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই মানিক তীক্ষ্ণ স্বরে বলে উঠল, তার কারণ ক্যাপ্টেন দিয়াগো ফার্নান্দেজ জানতে পেরে গিয়েছিলেন তার খুব কাছের ও বিশ্বস্ত সঙ্গী মাদেও ভালভার্দে তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। সে দলের বেশ কিছু জনকে নিয়ে লুণ্ঠিত সম্পদের অধিকাংশই সেই সুন্দরবন অঞ্চলের কোথাও একটা লুকিয়ে ফেলছে। ব্যাপারটা জানার পরেই দিয়াগো প্রতিটা বিশ্বাসঘাতককে হত্যা করে এবং অবশেষে মাদেওকেও মেরে ফেলে। তাই তো যামিনীবাবু, ভুল বললাম? যামিনীবাবু বিস্মিত এবং মুগ্ধ চোখে অল্পক্ষণ মানিকের দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, বাহ, তোমার রিসার্চ তো অসাধারণ। না না না, সেরকম কিছু নয়। এই পুরো কৃতিত্বটাই ইতিহাসবিদ হেনরি ক্যাম্পবেলের। ওনার একটা আর্টিকেল থেকেই আমি পুরো ব্যাপারটা জানতে পারি। হেনরি ক্যাম্পবেল জলদস্যু দিয়াগোর কথা জেনেছিলেন অ্যান্টোনিও আরমান্দোস নামে একটা ব্যক্তির ডায়েরি থেকে। এই অ্যান্টোনিও আরমান্দোস একসময় ক্যাপ্টেন দিয়াগোর কাছে বন্দী ছিলেন। হেনরি ক্যাম্পবেল তার আর্টিকেলে অ্যান্টোনিও আরমান্দোসের ডায়েরির কিছু অংশ উল্লেখ করেছেন। আমার বেশ মনে আছে, একটা জায়গায় লেখা ছিল অ্যান্টোনিও আরমান্দোস লিখছেন, মানে ওই জায়গাটাতে, দিয়াগো তার সবচেয়ে কাছের বন্ধু মাদেওকেও মেরে ফেলেছিল। তারপর থেকেই পাগলের মতো একটা গুপ্তধন খুঁজতে শুরু করেছিল। হ্যাঁ, একদম ঠিক। কিন্তু সেই গুপ্তধন আজও পাওয়া যায়নি। এরপর আরও কিছুক্ষণ ওরা কথা বলল। তারপর যামিনীবাবুকে বিদায় জানিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে রজতের বাড়ির দিকে এগিয়ে চলল। বাকিরা নিজেদের মধ্যে কথা বললেও মানিক একেবারে চুপ করে গেল। এমনকি বাড়িতে ফিরে দুপুরের খাওয়া সেরেও কারো সাথে কোনো কথা বলল না। সে সোজা নিজের ঘরে গিয়ে দরজায় খিল দিল। সন্ধে বা রাতেও মানিক তেমন একটা কারো সাথে কথা বলল না। একটা গভীর রহস্যের জট
তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ঘড়ির কাঁটায় এখন সকাল 8টা। রজত নিজের ঘরে বসে চা খাচ্ছেন। হঠাৎ দরজায় টোকা পড়ল আর বাইরে থেকে ভেসে এলো মানিকের গলা। রজতবাবু, আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি অমিত গুহকে একবার দেখতে চাই। রজত বেশ বিব্রতই হলেন, তার কারণ অমিতের অবস্থা এখন একেবারেই ভালো নয়। লোক দেখলেই চিৎকার করছে, অনেক সময় ফেরোসাসও হয়ে উঠছে। কিন্তু এখন ওর সাথে দেখা করবেন কি করে? মাঝে মধ্যেও এমন ফেরোসাস হয়ে উঠছে যে অ্যাটাকও করছে। কোনো সমস্যা নেই, আমি ওনাকে স্রেফ একবার দেখেই চলে যাব। বেশ, চলুন। রজত মানিককে নিয়ে এগিয়ে গেলেন বাড়ির পেছনের বাগানের দিকে। বাগানে ঢোকার মুখেই একটা দরজা বন্ধ ছোট ঘরের সামনে এসে দাঁড়ালেন তিনি। মানিকও দাঁড়ালো। রজত একবার মানিকের দিকে তাকিয়ে দরজাটা খুললেন। সাথে সাথেই এক ব্যক্তি তেড়ে এলো, কিন্তু তার পায়ে শেকল বাঁধা থাকায় ঘরের বাইরে আসতে পারল না। মানিক দেখল লোকটার জামা প্যান্টে কাদামাটি শুকিয়ে আছে, মাথার চুল উস্কো খুস্কো, আর দুই চোখ ঘোলাটে। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। তারপর আবার ছুটে ঘরের ভেতরে চলে গেল। মানিকদের দিকে বড় বড় চোখে তাকিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলতে শুরু করলো, কেউ বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না, কেউ বাঁচবে না। কালু সাহেবে কাউকে বাঁচতে দেবে না। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, সবাই মরবে, মরবে, সবাই মরবে, মরবে, মরবে। খানিকক্ষণ অমিত গুহর দিকে এক মনে তাকিয়ে দাঁড়িয়ে রইল মানিক। তারপর ধীর গলায় বলল, চলুন রজতবাবু, আমার আর কিছু দেখার নেই। বাড়ির ভেতরে ফিরে রজত জিজ্ঞাসা করলেন, কি বুঝলেন? না, তেমন কিছুই নয়। আচ্ছা, পুলিশ এ ব্যাপারে কিছু করছে না, তাই না? পুলিশ? এই গ্রামগঞ্জে পুলিশ পাবেন কোথায়? থানা তো অনেক দূরে, আর খবর দিলেও পুলিশ আসতে আসতে দিন কাবার হয়ে যায়। কিন্তু আমাদের একবার কালো সাহেবের ঢিবিতে যেতেই হবে। এটা কোনো একটা ব্যবস্থা করুন প্লিজ। রজত অল্পক্ষণ ভাবলেন, তারপর বললেন, বেশ, ঠিক আছে, আমি দেখছি। তবে রাতের বেলায় কেউ যেতে চাইবে বলে তো মনে হয় না। যেতে হলে ওই দিনের বেলাতেই যেতে হবে। আপাতত তাতেই হবে। আজ কি যাওয়া যায়? দেখছি আমি। যাওয়ার ব্যবস্থা হলো। বেশ কয়েকজনকে বলার পর অতিরিক্ত টাকার লোভে অবশেষে এক মাঝি রাজি হলো। তবে সে শর্ত রাখল দুপুরের আগেই ফিরে আসবে। মানিক জানালো তাতে কোনো সমস্যা নেই। ব্রেকফাস্ট সেরে পাঞ্চজন্য রজতের সাথে চলে গেল খেয়াঘাটে। নৌকো ওদের জন্য দাঁড়িয়েই ছিল। ওরা নৌকোয় উঠে পড়ল। অল্পক্ষণের মধ্যেই মূল নদী ছেড়ে একটা সরু খালে ঢুকল নৌকোটা। দুধারের জঙ্গলও একটু একটু করে ঘন হয়ে উঠল। মুহূর্তের মধ্যে পরিবেশ একেবারে বদলে গেল। জলের ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আর কোনো শব্দই রইল না। হঠাৎ কেমন গা ছমছমে পরিস্থিতি হয়ে গেল, তাই না? আরও কিছুটা যাওয়ার পরে পরিস্থিতি আরও গুমোট হয়ে উঠবে। সুন্দরবনের জঙ্গলের আসল রূপ তো এটাই। রজতের কথা ফলতে খুব একটা বেশি সময় লাগলো না। আরও কিছুক্ষণের মধ্যেই চারিদিক গভীর নিস্তব্ধতায় ঢেকে গেল। আর কতটা যেতে হবে? এই তো এসেই গেছি প্রায়। আর দুটো বাঁক ঘুরলেই ঢিবিটা দেখা যাবে। দুটো বাঁক ঘুরলে ওরা ঢিবিটা দেখতে পেল। দূর থেকেই বুঝল সেটা খুব একটা বড় নয়, তবে ঘন জঙ্গলে ঢাকা। মাঝি ঢিবির গায়ে নৌকো ঠেকালো। ওরা ঢিবিতে নামতেই মাঝি জানিয়ে দিল সে দুপুরের পর আর এক মুহূর্তের জন্যও দাঁড়াবে না। তার মধ্যে ফিরলে ভালো, নইলে সে একাই ফিরে যাবে। রজত তাকে সাথে যেতে বললে সে সাফ জানিয়ে দিল
ওই ঢিবিতে সে পা কিছুতেই রাখবে না। অগত্যা ওরা ছজনই সামনের দিকে এগিয়ে গেল। জঙ্গলের মধ্যে কিছুটা ঢোকার পরই ওরা এক বিভৎস পরিস্থিতির সম্মুখীন হলো। বেশ বড় একটা জঙ্গলি ঝোপ পেরোতেই ওরা সুন্দরবন অঞ্চলের রাজার একেবারে সামনাসামনি পড়ে গেল। চিড়িয়াখানায় এর আগে অনেকবারই ওরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছে, কিন্তু এত কাছ থেকে কখনো দেখেনি। সবচেয়ে বড় কথা, চিড়িয়াখানায় বাঘ খাঁচায় থাকে, এখানে সে সম্পূর্ণ মুক্ত, স্বাধীন। বাঘটা একটা ছোট ডোবা থেকে জল খাচ্ছিল। মানিকরা ঝোপটা পার করার আগে পর্যন্ত কোনো আন্দাজও করতে পারেনি। প্রাণীটাকে দেখেই ওরা ছজন একেবারে পাথর হয়ে গেল। শরীরের উজ্জ্বল হলুদ রং আর কালো ডোরাকাটা দাগ কেমন যেন সম্মোহনী ক্ষমতার জোরে ওদেরকে একটু একটু করে আরো নিজের বশে করে নিচ্ছিল। কেউ একটুও নড়বেন না, কপাল ভালো থাকলে এই যাত্রায় আমরা বেঁচে যাব। স্বাভাবিকভাবেই এ কথা শুনে সকলেই একে অপরের আরো কাছাকাছি চলে এলো। নিস্তব্ধ কয়েকটা সেকেন্ড কাটল। বাঘটা জল খাওয়া শেষ করে মাথা তুলল। এবার উল্টো দিকে ছজনের বুকের ঢিপঢিপানি আরো বাড়ল, কিন্তু কেউ নড়ল না। বাঘটা ধীরে ধীরে মুখ ঘোরালো। এবারে জুলজুলে দুই চোখে সোজা তাকালো ওদের দিকে। আরো কয়েকটা সেকেন্ড কাটল। ছজনের প্রত্যেকের নজর সামনের প্রাণীটার ওপর স্থির। প্রাণীটার দৃষ্টিও ওদের ওপর থেকে এক চুল নড়ছে না। সম্ভবত কার ওপর ঝাঁপিয়ে পড়বে সেটাই ও ভাবছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর বাঘটা মুখ ঘুরিয়ে চলে গেল এবং অল্পক্ষণের মধ্যেই ঘন জঙ্গলের মধ্যে প্রাণীটার উজ্জ্বল রং হারিয়ে গেল। কান খাড়া করে মানিকরা আরও বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। একসময় রজত খুব সাবধানী পায়ে সামনের দিকে এগিয়ে গেলেন। মুখ বাড়িয়ে এদিক ওদিক দেখলেন প্রাণীটা আদৌ চলে গেছে নাকি ঝোপের আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে আছে সেটা বোঝার চেষ্টা করলেন। নিশ্চিত হওয়ার পর হাঁপ ছেড়ে বাঁচলেন তিনি। আমাদের কপাল দেখছি সত্যি খুব ভালো। তার বলতে একবার যদি ঝাঁপ দিত তাহলে কি যে হতো। কি আর হতো, আমাদের ধরতো না। তোর যা শরীর, তোর ঘাড়েই কামড়টা বসাতো, আমি 100% নিশ্চিত। এই এমন একটা অবস্থাতেও তোর ইয়ার্কি মারতে ইচ্ছে করছে টুয়া? টুয়া আর বাপনের এই খুনসুটি মুহূর্তের মধ্যে ভয়ের আবহ কাটিয়ে দিল। ওরা সকলেই হেসে উঠল। মানিক এবার কিছু একটা দেখে সামনের দিকে এগিয়ে গেল। তাথইও অনুসরণ করল ওকে। একটা ছোট ঝোপের সামনে দাঁড়ালো ওরা। মানিক ঝুঁকে পড়ল ঝোপটার ওপর। তারপর টেনে বের করে আনলো একটা কোদাল। কোদালটা ভালো করে দেখতেই ওর চোখে পড়ল কোদালের ফলায় শুকনো মাটিতে লেগে থাকা রক্তের দাগ। মানিক একবার তাকালো তাথইয়ের দিকে, ওর হাতে কোদালটা দিল, তারপর আবার সামনের দিকে এগিয়ে গেল। দলের বাকিরা এগিয়ে এসে তাথইয়ের হাতে থাকা কোদালটা ভালো করে দেখতে শুরু করলো। এমন সময় মানিকের ডাক ভেসে এলো, একবার এদিকে আয় তো সবাই। সকলে গিয়ে দেখল মানিকের সামনে বেশ কিছুটা জায়গার জঙ্গল কেটে পরিষ্কার করা হয়েছে। শুধু তাই নয়, গোটা জায়গাটা জুড়ে অন্তত গোটা সাতেক বড় বড় গর্ত হয়ে আছে। বুঝতে কোনো সমস্যা হয় না কাজটা মনুষ্যকৃত। সবটা ভালো করে দেখে মানিক মুখ খুলল। আমি 100% শিওর এটা গতকাল রাতেও খোঁড়াখুড়ি হয়েছে। কিন্তু এই অবস্থায় এখানে কে খোঁড়াখুঁড়ি করবে, তাও আবার রাতে? আমার মনে হয় যারা খুনগুলো করছে তারাই নিশ্চয়ই এই খোঁড়াখুড়িটা করছে। কিন্তু কারণটা কি? কেন? কালো সাহেবের লুকিয়ে রাখা গুপ্তধনের খোঁজে করছে। তাথই একদম ঠিক কথা বলেছে। প্রতিটা ঘটনাকে একত্রিত করলে এটা বুঝতে কোনো সমস্যাই হয় না যে
কেউ বা কারা এখানে মাটি খুঁড়ে কালো সাহেবের গুপ্তধনটা খুঁজছে, আর তারা চায় না যে এসব কেউ জানুক। সেই কারণেই খুনগুলো করে স্থানীয়দের মনে একটা ভয় ঢোকানোর চেষ্টা করছে, যাতে কেউ এদিকে আর না আসে। কিন্তু কে বা কারা এসব করছে? সেটাই এবার আমাদের খুঁজে বের করতে হবে। পায়ের ছাপগুলোকে খেয়াল কর। সকলেই দেখল আশেপাশে মাটির ওপর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কয়েকটা পায়ের ছাপ। যারা খোঁড়াখুঁড়ি করছে তাদেরই পায়ের ছাপ। আচ্ছা, দেখার মতো কি আছে? বাপনও একই প্রশ্ন করল। বাকিরাও ওর দিকে কৌতূহলী চোখে তাকালো। মানিক কিছুক্ষণ পায়ের ছাপগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে বলল, না, তেমন কিছু না। এনিওয়ে, এখানে আর তেমন কিছু দেখার নেই। চলুন রজতবাবু, এবারে ফেরা যাক। দুপুরও তো হয়ে যায়। মাঝি যদি সত্যিই চলে যায় তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। তবে হ্যাঁ, আমরা এখানে যা দেখলাম সেসব কাউকে বলার কিন্তু কোনো দরকার নেই। হ্যাঁ, ওরা সকলেই সম্মতি জানালো। তারপর ফিরে গেল নৌকোর কাছে। গিয়ে দেখল মাঝি চলে যায়নি, নির্দিষ্ট জায়গাতেই দাঁড়িয়ে আছে। ওরা নৌকোয় উঠে পড়ল। নৌকো সরু খালটা ধরে ফিরতি পথ ধরল। সন্ধে হয়েছে কিছুক্ষণ আগে। উদয়গঞ্জের হিন্দু বাড়িগুলো থেকে সন্ধ্যারতির শঙ্খধ্বনি ভেসে আসছে। পাঞ্চজন্য রজতের সাথে এসে উপস্থিত হয়েছে যামিনীনাথ ভট্টাচার্যের বাড়ির সামনে। কালো সাহেবের ঢিবি থেকে ফেরার পর থেকেই মানিক আরও বেশি গম্ভীর আর চুপচাপ হয়ে গিয়েছিল। সন্ধ্যারতি শেষ হলে সে রজতকে জানায় একবার যামিনী বাবুর সাথে দেখা করতে চায়, ওনার কাছ থেকে কিছু কথা জানার আছে। কিন্তু যামিনী বাবুর বাড়িতে ঢুকতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ল ওরা, কারণ ভেতর থেকে কথাবার্তার শব্দ ভেসে আসছে। অবশ্য কথাবার্তা বলা ভুল হবে, আসলে কথাগুলোর মধ্যে শাসানির সুর স্পষ্ট। বেশ ভারী একটা পুরুষকণ্ঠ ভেসে আসছে। মাস্টারমশাই, আপনি কি আমার সাথে 2 নম্বরই করতে চাইছেন নাকি? যদি তাই আপনার ইচ্ছে হয়ে থাকে তাহলে কিন্তু সাবধানে থাকবেন। আমাকে তো আপনি খুব ভালো করেই চেনেন। কেন খামোখা এই শেষ বয়সে এসে নিজের ক্ষতি চাইছেন? হ্যাঁ, তুমি কি লোকজন নিয়ে আমাকে হুমকি দিতে এসেছো? আরে না না মাস্টারমশাই, আমি আপনাকে কেমন করে হুমকি দিতে পারি বলুন দেখি? যতই হোক আমি তো আপনার থেকে বয়সে ছোট। আমি তো একজন শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাকে সাবধান করতে এসেছি, বুঝতে পারছেন না? এটাকে সাবধান করা বলে না নিতাই। তুমি যা ইচ্ছা করে নাও, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। সেটা তোমাকে আগেও বলেছি, আবার বলছি। তার মানে আপনি কিছু বলবেন না, তাই তো? না, বলবো না। তুমি কি একবারে বোঝো না? এসব গল্প কথা ছাড়া আর কিছুই নয়। আর যদি সত্যি হয়েও থাকে তাহলেও আমি সে ব্যাপারে কিচ্ছু জানি না। তাহলে জয়প্রকাশ বাবুকে বললেন কি করে? কি বলেছি তাকে আমি? আপনি তো জয়প্রকাশ বাবুকে বলেছেন কালো সাহেবের ডিবিতে গুপ্তধন আছে। তা সে গল্প তো এখানকার বাচ্চা থেকে বুড়ো সকলেই জানে। তুমিও নিশ্চয়ই ছোটবেলা থেকেই গল্পটা শুনেছ। আজ পর্যন্ত কেউ কেউ এই গুপ্তধন পেয়েছে? জয়প্রকাশ আমার কাছে গল্পটা শুনতে চেয়েছিল, তাই আমি বলেছিলাম। ব্যাস, এটুকুই। ঠিক আছে মাস্টারমশাই, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। দেখি আপনি কতদিন চুপ করে থাকতে পারেন। এই চল সবাই এখন। একটু পরেই ধুতি পাঞ্জাবি পরিহিত বছর 50-এর এক ব্যক্তি আর তার সাথে জনাচারেক সন্ডামার্কা লোক বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। মানিকদের দেখে অল্পক্ষণ ওদের 5 জনকে মাথা থেকে পা পর্যন্ত জরিপ করলো লোকটা। তারপর রজতকে জিজ্ঞাসা করলো, এরা কারা? আমার বন্ধু বান্ধব নিতাইদা, এখানে ঘুরতে এসেছে। ওই যামিনী জেঠুর সঙ্গে দেখা করাতে এনেছি। লোকটা আবার কয়েকবার মানিকদের পর্যবেক্ষণ করে মুখ ঘুরিয়ে পানের পিক ফেলল।
তারপর হঠাৎ কোনো কারণ ছাড়াই ফিক করে হেসে উঠল। ভালো, এই চল চল চল। তারপর ওরা চলে গেল। বাপন জিজ্ঞাসা করল, লোকটা কে বলুন তো রজতবাবু? নিতাই ঘোষাল, পঞ্চায়েত প্রধান। লোকটার প্রচুর টাকা, এত টাকা যে কোথা থেকে করেছে কেউ জানে না। তবে একেবারেই সুবিধের নয় লোকটা। বছর 10 আগে পর্যন্ত জেলে ছিল। বলতে গেলে রাতারাতি ওর অবস্থা বদলেছে। বলাই বাহুল্য, সৎ পথে টাকাগুলো আসেনি। কানা ঘুষও শোনা যায়। এ লোক নাকি খুনও করেছে বেশ কিছু। তবে সত্যিটা কেউই জানে না। সে যাই হোক, সুবিধার লোক যে নয় সেটা ওর নজরই বলে দিচ্ছিল। ঠিক বলেছিস, কেমন নোংরা ভাবে দেখছিল দেখেছিস? যাই হোক, এসব এখন আমাদের ভাবনার বিষয় নয়। চল যামিনী বাবুর সাথে একবার কথা বলা যাক। ওরা বাড়ির ভেতরে ঢুকল। বসার ঘরে গিয়ে দেখল যামিনীবাবু মাথা নিচু করে কপালে হাত দিয়ে চুপচাপ বসে আছেন। দরজার কাছে মানিকদের দেখে মাথা তুললেন। তারপর জোর করে মুখে হাসি ফুটিয়ে বললেন, ও তোমরা এসো এসো এসো, ভেতরে এসো। মানিকরা ঢুকে সোফায় বসল। নিতাইদা এসেছিল দেখলাম, আর কথা কাটাকাটিও তো হচ্ছে শুনলাম। কিছু হয়েছে নাকি জেঠু? জানোয়ারটা এসেছিল আমাকে শাসাতে। ও ভেবেছে ওর শাসানিতে আমি ভয় করি। আসলে এসব কিছুই নয়। আমার এই বাড়ি আর জায়গার উপরে ওর অনেক দিন ধরেই নজর আছে, আর সেই কারণেই এমন ছুতোয় নাতায় সমস্যা ভাগাচ্ছে। ভেবেছে এসব করে আমাকে ভিটে ছাড়া করবে। ও জানে না সেটা অত সহজ হবে না। আমিও এর শেষ দেখে এবার ছাড়ব। হ্যাঁ, শুনলাম কালো সাহেবের ঢিবি নিয়ে কিছু কথা হচ্ছিল। হ্যাঁ, ওই আর কি। নিতাইয়ের ধারণা আমি জানি কালো সাহেবের গুপ্তধন কোথায় আছে। উনি সেটা জানলেন কি করে? ওই জয়প্রকাশ বলেছে। ও ইতিহাসের লোক, তাই বিশ্বাস করে ওকে সবটা বলেছিলাম। সবটা বলতে আমি যতটুকু জানি, এই তোমাদের যা যা বলেছি ওকেও সেই সবই বলেছিলাম। ও কথা দিয়েছিল গোপনে ব্যাপারটা খুঁজে দেখবে, কিন্তু এখন দেখছি ভুল করেছি। ওকে কিছু না বলাই উচিত ছিল। আমার তো মনে হয় এই জয়প্রকাশ আর নিতাই মিলেই ওখানে খোঁড়াখড়ি করে গুপ্তধন খুঁজছে, আর যে আশপাশে যাচ্ছে তাদের মেরে ফেলছে। কিন্তু ওরা জানে না সে গুপ্তধন পাওয়া এতটা সহজ নয়। জেঠু, আপনি শান্ত হন, চিন্তা করবেন না। আমরা আপনার সাথে আছি। নিতাই আপনার কিচ্ছু করতে পারবে না। আপনি প্লিজ শান্ত হন এখন। যামিনীবাবু বেশ কয়েকটা বড় বড় দম নিলেন। তারপর নিজেকে যথাসাধ্য শান্ত করে হাঁক দিলেন। কে আছিস? আমাদের জন্য চা নিয়ে আয় তো। তা তোমরা এই সময়? আপনার সাথে কিছু কথা ছিল। ও, বলো। কালো সাহেবের ঢিবিতে যে গুপ্তধন আছে এ বিষয়ে আপনি শিওর? দেখো, আমি যা জানি সবই তোমাদের বলেছি। তোমরা চাইলে যে সমস্ত পুরনো নথি থেকে আমি এসব জানতে পেরেছি সেগুলো তোমাদের দেখাতে পারি। এবার সেই নথিপত্রের লেখা যদি সত্যি হয় তাহলে বলতেই হয় ওখানে গুপ্তধন আছে, আর সেটা বিপুল মাত্রাতেই আছে। আর গুপ্তধনটার লোকেশনটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? না, সে ব্যাপারে আমি এখনো পর্যন্ত কোনো তথ্যই পাইনি। তোমরা কি কালো সাহেবের ঢিবিতে এখনো একবারও গিয়েছো? না, আমরা এখনো একবারও যাইনি। আসলে যাওয়ার খুব ইচ্ছে আছে জায়গাটায়, কিন্তু কেউ যেতে রাজি হচ্ছে না। হ্যাঁ, এখন যা পরিস্থিতি সেটাই স্বাভাবিক। যাই হোক, ওখানে গেলে দেখবে জায়গাটা খুব একটা বড় নয়, কিন্তু ঘন জঙ্গলে ঢাকা।
ঝোপঝাড় আর ম্যানগ্রোভের কারণে গুপ্তধন থাকলেও তা খুঁজে বের করা খুবই কঠিন। বুঝলাম। তারপর আরও কিছুক্ষণ কথা বলে মানিকরা যামিনীবাবুকে বিদায় জানিয়ে উঠে পড়ল। ওরা যাওয়ার আগে উনি জিজ্ঞাসা করলেন, তা তোমাদের তদন্ত কেমন চলছে? না, এখনো তেমন কিছুই জোগাড় করতে পারিনি। আসলে ক্রাইম স্পটটা একবার না দেখতে পারলে কিছুই আন্দাজও করা যাচ্ছে না। তবে আমার ধারণা ওই অঞ্চলে কোনো একটা বেআইনি কারবার চলছে, আর তাই যদি হয় সেক্ষেত্রে একমাত্র পুলিশই কিছু করতে পারে। হ্যাঁ, এখানকার পুলিশ সব করে ফেলবে। নিতাইয়ের টাকায় বেঁচে আছে তো সব কটা। তা কি ভেবেছ আমি পুলিশকে জানাইনি? সব জানিয়েছি, কিছুই করেনি ওরা। হ্যাঁ, তাহলে তো আর কিছুই বলার নেই। আমরা ভাবছি আর দিন দুয়েক পরে এখান থেকে ফিরে যাব। হ্যাঁ, তোমরাও হাল ছেড়ে দিলে? দেখুন, আমরাও তো নিয়মে বাধা, তাই না? আমাদেরও তো কিছু বাউন্ডারি আছে। হাজার চাইলেও এই সীমা কিন্তু আমরা পেরিয়ে যেতে পারি না। আর আমার ধারণা এখানে পুলিশই পারলে কিছু পারত। ঠিক করেছি কলকাতায় ফিরে গিয়ে সেই ব্যবস্থা করার একটু চেষ্টা করব, ব্যাস। তাই দেখো, তাতে যদি এখানকার মানুষগুলোর একটু সুরাহা হয়। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ব্যাপারটা আমি নিজেই দেখবো যামিনীবাবু। আচ্ছা, এখন তবে চলি। যাবে? আচ্ছা, এসো তাহলে। যামিনীবাবুর বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মানিক হঠাৎ একটা প্রশ্ন করল। যামিনীবাবু ডান পাটা সম্ভবত নকল, তাই না? আপনার নজর তো দারুণ তীক্ষ্ণ। হ্যাঁ, যামিনী জেঠুর ডান পাটা কাঠের। জন্ম থেকেই কিন্তু ওনার পাটা এমন নয়, একেবারেই সুস্থ স্বাভাবিক ছিলেন। রিটায়ারমেন্টের বছর চারেক আগে হঠাৎ একটা গাড়ি অ্যাক্সিডেন্টে উনি পাটা হারান। তারপর থেকে ওই নকল পাই ভরসা। ও আচ্ছা। এরপর ওদের আর তেমন কোনো কথা হলো না। জয়প্রকাশ সেনগুপ্তের কাছে এসেছে মানিকরা। বেলা এখন 10টা। জয়প্রকাশের বয়স 50-এর আশেপাশে। বেশ সভ্য ভদ্র স্বভাবের মানুষ। খুব ধীরে ধীরে গুছিয়ে কথা বলেন। যামিনীবাবু মানিকদের যা যা বলেছিলেন জয়প্রকাশও সেই সবই বলেছেন। কথা শেষ করে জয়প্রকাশ একটু থামলেন। কিছুক্ষণ বাদে তিনি আবার মুখ খুললেন। তবে আমার ধারণা উনি জানেন গুপ্তধনটা কোথায় আছে। এটা বলছেন কেন? তার কারণ শেষ 3-15 আগে ওনার সাথে আমার কথা হয়েছিল। তখন উনি অবশ্য কথার মধ্যে একবার আমায় বলে ফেলেছিলেন খুব তাড়াতাড়ি ওনার গবেষণা শেষ হবে আর গোটা বিশ্ব জানবে কালা সাহেবের কথা। আর শুধু তাই নয়, তার গুপ্তধনের কথাও জানবে। রাইট। আচ্ছা আচ্ছা, তা আপনাকে তো উনি গুপ্তধনটা গোপনে খুঁজতে বলেছিলেন, তাই না? হ্যাঁ, উনি আমাকে বলেছিলেন। আপনি খোঁজ করেছিলেন? না। কেন? আসলে কি জানো, শুরু থেকেই গল্পটার ওপরে আমার তেমন একটা বিশ্বাস হয়নি। আমি জানি এমন বহু গল্পের সূত্র ধরে এর আগেও গুপ্তধন উদ্ধার হয়েছে, কিন্তু এই কালো সাহেবের গল্পটার ওপর আমার একদম বিশ্বাস জন্মায়নি। তার প্রধান কারণ ওই যামিনীবাবুর কথাগুলোই। উনি যা যা বলেছিলেন তার কোনো প্রমাণ আমাকে দেখাননি। আমার ধারণা সবটাই ওনার ওই উর্বর মস্তিষ্কের কল্পনা। তাছাড়া ভদ্রলোকের যথেষ্ট বয়স হয়েছে, মাথায় সমস্যা হওয়াটাও একটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, আপনি যদি বিশ্বাস নাই করে থাকেন তাহলে এসব কথা নিতাই ঘোষালকে কেন বলেছিলেন? দুটো লোডেড রিভলভারের সামনে দাঁড়িয়ে স্রেফ একটা গল্পের জন্য নিজের প্রাণটা খোয়াতে চাইনি। তাই যা জানতাম সব বলে দিয়েছিলাম। হ্যাঁ,
নিতাই ঘোষাল রিভলভার দেখিয়ে আপনার কাছ থেকে সব জেনেছে? হ্যাঁ, আসলে তার ধারণা আমি আর যামিনী বাবু দুজনে মিলে কালো সাহেবের লুকিয়ে রাখা গুপ্তধন খুঁজছি। এসবের মধ্যে আমার নিজের কাজটাই মাঝখান থেকে আটকে গেল। জানি না এসব কবে মিটবে। ভাবছি আমি দিল্লিতেই ফিরে যাব। এখনো পর্যন্ত যা যা তথ্য আর আর্টিফ্যাক্টস পেয়েছি সেগুলো একটু ভালো করে স্টাডি করতে হবে। পরে এখানকার পরিস্থিতি ঠিকঠাক হলে আবার নয় ফিরে আসবো। কথা শেষ হলে মানিকরা জয়প্রকাশবাবুকে বিদায় জানিয়ে বেরিয়ে এলো। রজত জিজ্ঞাসা করলেন, এবার কোথায় যেতে চান? একবার থানায় যেতে পারলে খুব ভালো হতো। থানা কত দূরে? থানা তো 4 ঘড়ায়। বাপুন, তুই ততই তুন্না আর টুয়াকে নিয়ে বাড়ি ফিরে যা। আমি আর রজতবাবু একটু থানা থেকে ঘুরে আসছি। স্বাভাবিকভাবেই বাকিরা প্রতিবাদ জানিয়ে বলল তারাও সাথে যেতে চায়, কিন্তু মানিক নিজের কথা থেকে নড়ল না। অগত্যা বাকিরা বাড়ির পথ ধরল, আর মানিক এবং রজতবাবু ধরল খেয়াঘাটের পথ। মানিক আর রজত ফিরল দুপুর পেরিয়ে বিকেলের দিকে। দলের বাকিরা ভেবেছিল থানায় কি কথাবার্তা হলো সবটাই ওরা জানাবে, কিন্তু মানিক বা রজত দুজনের কেউই কিচ্ছু জানালো না। মানিক শুধু বাপনকে সরিয়ে নিয়ে গিয়ে গুজগুজ করে কিছু বলল। তাথই, তুন্না আর টুয়া যথারীতি এই গোপনীয়তা নিয়ে বেজায় অসন্তুষ্ট হল। কিন্তু ওরা জানে মানিক কোনো কারণ ছাড়া কিছু করে না। গোপন কিছু থাকলেও সেটা সাময়িক, পরে ও সবটাই বলবে, তাই ওরা বিশেষ কিছু বলল না। মধ্যরাত, চারিদিকে ঘোর নিস্তব্ধতা। শব্দ বলতে ঝিঁঝিদের সম্মিলিত সঙ্গীত আর শেয়ালের ডাক। সুন্দরবনের রূপ আজ অন্যরকম। ভরা পূর্ণিমার জ্যোৎস্নায় চারিদিক ভেসে যাচ্ছে। নদীর ছোট ছোট ঢেউয়ের মাথায় চাঁদের মায়াবী আলো চিকচিক করে উঠছে। আলোকবিন্দুগুলো অনেকটা হীরের টুকরোর মতো দেখাচ্ছে। যদিও জঙ্গলের ভেতরে আলো ঢুকতে পারেনি, সেখানে ঘন অন্ধকার। কথা তো কই খালাস, এদিকে আসতে তো আমাদেরই হচ্ছে না। যদি সত্যি কালো সাহেবের ভূত আসে তাহলে কি হবে? গণেশ, নাজিম আর আব্দুল তিনজনে আজ এসেছে কালো সাহেবের ঢিবিতে। ওরা তিনজনেই স্থানীয় এবং তিনজনেই প্রেত লোকে ঘোর বিশ্বাসী। এত রাতে এখানে আসার কোনো ইচ্ছেই ওদের ছিল না, কিন্তু আদেশটা দিয়েছে নিতাই ঘোষাল, ওদের কর্তা। তার কথার অবাধ্য হওয়ার ক্ষমতা বা সাহস দুটোর কোনোটাই ওদের নেই। তাই হাজার ভয় থাকলেও ওরা আসতে বাধ্য হয়েছে। নিতাই ঘোষালের আদেশ আছে, আজ সারা রাত ওদের কাটাতে হবে কালো সাহেবের ঢিবিতে, আর সেখানে কি হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা নিয়ে আসতে হবে। এই কথা শোনার পর অনেক সাহস জুগিয়ে গণেশ একবার কর্তাকে বলেছিল, কিন্তু কথা সেখানে গেলেই তো মরণ। বেশ বেশ বেশ, তাহলে তোকে যেতে হবে না। তবে মরণ তো একদিন না একদিন আসবেই বল। তা সে ভূতের হাতে না হোক, অন্যভাবেও তো হতে পারে বল। এই ধর, রাতে ঘুমাচ্ছিস, হঠাৎ ঘরে আগুন লাগলো, বেরুতে গিয়ে দেখছিস দরজাটা বাইরে থেকে বন্ধ। এবার তুই ভেবে দেখ, ছেলে বউ নিয়ে পুড়ে মরবি নাকি ভূতের হাতে মরবি? ভেবে দেখ, ভেবে দেখ। এরপর গণেশ আর কিছু বলতে পারেনি। আব্দুল আর নাজিমও কিছু বলার সাহস দেখাতে পারেনি। গণেশের কথার উত্তরে নাজিম এবার জঙ্গলের অন্ধকারে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, সবই তো বুঝলুম রে গণেশদা, কিন্তু কর্তার হুকুম ফেলবি কেমনে? রাইতটা অন্য কোথাও কাইটে সকালে ফিরলে হয় নে। ভেবেছিস নাকি তুই গণেশ? কর্তার খামটা তুই জানিস নে?
আমরা কি করতেছি, কখন করতেছি, কথা সব জানতে পারবেন। আর তারপরে আমাদের কি হবে সেটা একবার ভাব। এসব কথা স্যার, চল এখন। আর সকলের সাথে বন্দুক নিয়ে নিবি, বন বিবির নাম নিয়ে চল, যা হবার দেখা যাবে। এছাড়া ওদের কাছে আর কোনো উপায়ও নেই। নৌকো ঢিবির ওপরে একটা গাছের সাথে বেঁধে তিনজনে তিনটে বন্দুক নিয়ে নেমে পড়ল। ওদের জন্ম এই জঙ্গল এলাকাতেই। ছোটবেলা থেকেই ঘন অন্ধকারের সাথে পরিচিত ওরা, তাই অন্ধকারের মধ্যে দিয়ে এগোতে তেমন একটা সমস্যা হলো না ওদের। তাছাড়া নিতাইয়ের আদেশ আছে, অন্ধকারে মিশেই নজর রাখতে হবে। জঙ্গলের আরও কিছুটা ভেতরে ঢুকতেই একটা শব্দ ওদের কানে এলো। মাটির ওপরে কোদাল চালানোর ভোঁতা শব্দ। শব্দটা লক্ষ্য করেই ওরা এগিয়ে গেল সামনের দিকে। আরও কিছুটা এগোলে জঙ্গলের গাছপালার ফাঁক দিয়ে মশালের কম্পিত আলোক রশ্মি দেখতে পেল ওরা। তাইলে কি কর্তার কথাই ঠিক? এখানে কেউ গুপ্তধনী খুঁজতেছে। চুপ, একদম চুপ। এদিকে চল, সামনের দিকে। আর সকলের বন্দুক তৈরি তো? নিজেদের বন্দুকগুলো তৈরি আছে কিনা সেটা একবার ভালো করে দেখে নিল ওরা। তারপর আরও ধীর পায়ে অন্ধকারে গা মিশিয়ে সামনের দিকে এগিয়ে গেল। তারপর একটা বড় ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ালো। ঝোপ সামান্য সরিয়ে সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করল ওরা। ওদের ধারণাই ঠিক, একটাই মশাল জ্বলছে। মশালটা মাটিতে গাঁথা, আর তার ঠিক পাশেই মাটি কোপাচ্ছে একটা কালো ছায়ামূর্তি। ছায়ামূর্তির আকার প্রকাণ্ড। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার ছেঁড়া ফাটা ময়লা পুরনো পোশাক আর মাথায় থাকা অদ্ভুত টুপিটা দেখা যাচ্ছে। এই পোশাক একেবারেই স্বাভাবিক নয়। কালু সাহেব, কালু সাহেব। সাথে সাথে ছায়ামূর্তি মাটি কোপানো থামিয়ে পাশে গাঁথা মশালটা ফেলে দিল মাটিতে। সেটা নিভতেই চারিদিক ঘন অন্ধকারে ঢেকে গেল। আব্দুল অন্ধকারের মধ্যেই পরপর দুবার গুলি চালালো। রাতের নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বন্দুকের গর্জন মিলিয়ে যেতেই আবার নিরেট নিস্তব্ধতা গিলে খেল চারিদিক। তারপর কয়েকটা নিঃশব্দ সেকেন্ড কেটে গেল। কি হলো কত? যাই হোক, এখান থেকে চল কইতেছি। ও কালো সাহেবেরই ভূত নিজের গুপ্তধনের খোঁজ করতেছে। এই চুপ কর গণেশ, ভূত কি চলায়? চল দিকে এগিয়ে চল। বন্দুকের গুলি ভূত কেউ রেয়াত করেনি। চল। আব্দুল বরাবরই সাহসী, আর একটু আগে ও যা দেখেছে তারপরে কোনো কারণে ওর মনে দৃঢ় বিশ্বাস জন্মেছে ব্যাপারটা ভৌতিক মোটেই নয়। ও সামনের দিকে পা বাড়ালো, কিন্তু কয়েক পা এগিয়েই থমকে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলো। পেছন থেকে ভেসে এলো গণেশের মরণ আর্তনাদ। সে ছিল একদম পেছনে। পেছনে ফিরেই আব্দুল আবার গুলি চালালো। আবার রাতের নিস্তব্ধতা খণ্ড বিখণ্ড হলো, কিন্তু এবার শব্দের রেশ মেটার সাথে সাথেই অন্ধকারের মধ্যে থেকে ঘাড় ভাঙা একটা মৃতদেহ এসে পড়ল আব্দুলের গায়ে। ওর বুঝতে সমস্যা হলো না যে ওটা গণেশেরই দেহ। ধাক্কাটা সয়ে ওঠার আগেই আব্দুল নাজিমের আর্তনাদ শুনতে পেল। এবার ওর বুকে আর সাহসের বিন্দুমাত্র অবশিষ্ট রইল না। বন্দুক ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে শুরু করলো নৌকোর দিকে। অল্পক্ষণের মধ্যে নৌকোর কাছে পৌঁছেও গেল, কিন্তু নৌকোয় ওঠার ঠিক আগের মুহূর্তে যেন বাতাসে ভেসে ওর সামনে উপস্থিত হলো সেই প্রকাণ্ড অদ্ভুত পোশাকধারী ছায়ামূর্তিটা। এখানে চাঁদের আলো পড়েছে, তাই দৃশ্যটা স্পষ্ট দেখা গেল। ছায়ামূর্তি খপ করে চেপে ধরল আব্দুলের গলা, আর এক হাতে ধরল ওর কোমরটা। তারপর আব্দুলের শরীরটা গাছের ডালের মতো কাঁধের ওপর তুলে নিল। তারপর দুদিকে প্রচণ্ড চাপ দিল। যন্ত্রণায় চিৎকার করে উঠল আব্দুল, কিন্তু সেই চিৎকার কয়েক সেকেন্ডের বেশি স্থায়ী হলো না। ছায়ামূর্তি বেশ জোরে একটা ঝাঁকুনি দিল। সঙ্গে সঙ্গে আব্দুলের সকল চিৎকার ছটফটানি
সব থেমে গেল। আব্দুলের মৃতদেহটা এবার নদীর জলে ফেলে দিয়ে ছায়ামূর্তি আবার জঙ্গলের অন্ধকারে হারিয়ে গেল। কিন্তু কেউ খেয়ালও করল না অন্ধকারের ভেতর থেকে দুজোড়া চোখ ঘটনার শুরু থেকে শেষ সবটাই চুপচাপ দেখে গেল। মানিকের ঘরে ঢুকে তাথই, তুন্না আর টুয়া দেখল বাপন আর রজত ইতিমধ্যেই ঘরে উপস্থিত। মানিকের সাথে ওরা কিছু নিয়ে বেশ গম্ভীর মুখে কথা বলছে। ঘরে আরও একজন আছেন। এই ব্যক্তির বয়স রজতেরই মতো, তবে গায়ে পুলিশের উর্দি, বুকের ব্যাজে নাম লেখা জনার্দন মল্লিক। বেলা 11টার দিকে অফিসার মল্লিক এই বাড়িতে এসেছেন, সেটা তাথইটা দেখেছে, কিন্তু কারণটা এখনো আন্দাজ করতে পারেনি। ঘরে ঢুকে তুন্না এবার মানিকের ওপর অভিমান বর্ষণ শুরু করলো। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না মানিকদা। তোমরা নিজেদের মধ্যেই সব প্ল্যান করছো, কাজ করছো, আর এদিকে আমি, দিদি আর টুয়া দিকে কিছু বলছো না। আমরা কি জলে ভেসে এসেছি নাকি? আমরাও 5 জন সদস্য, সবটা জানার অধিকার আমাদেরও আছে। টুয়া আর তাথইও তুন্নার কথায় সায় দিল। কাল রাতে তুই আর বাপন কোথায় গিয়েছিলিস? দেখ, মিথ্যে বলবি না। আমি কিন্তু বারান্দা থেকে সব দেখেছি। বলবো বলবো, সব বলবো তোদের। এই সবে বাপনকে বলছিলাম তোদের ডেকে আনতে, ভালোই হলো তোরা চলে এলি। বস। তাথই, তুন্না আর টুয়া একে অপরের দিকে তাকিয়ে নিয়ে বসল। মানিক এবার দারুণ গম্ভীর স্বরে কথা বলতে শুরু করলো। খুব ভালো করে প্রত্যেকে শোন। আজ রাতেই আমরা ফাইনাল অ্যাটাকটা করব। ওই কালো সাহেবের ঢিবিতে ঠিক কি হচ্ছে আর কে বা কারা সেই কাজ করছে, সেই সবই এখন আমার কাছে একেবারে ক্লিয়ার। অফিসার মল্লিককেও সব বলা আছে, উনি ঠিক সময় ফোর্স নিয়ে উপস্থিত থাকবেন ওখানে। আমরা ঠিক রাত 12টায় বেরোবো। সকলে তৈরি থাকবি। টুয়া, তোর নান চাকুটা নিয়ে নিবি তো, লাগতে পারে। সে তো নয় নিলাম, কিন্তু কি হচ্ছে আর কারা করছে সেটা আমাদেরও বল। ওই ঢিবিতে কোনো প্রেত খুন করছে না, মানুষই খুন করছে। সেটা তো আমরাও জানি, কিন্তু কে করছে খুনগুলো? সেটা সাসপেন্সই থাক না হয়। এতটা অপেক্ষা করলি, আর একটু কর, আজকে রাতেই সবটা ক্লিয়ার হয়ে যাবে। তোমার এই সাসপেন্স বাড়ানোর অভ্যাসটা বাদ দাও এবার। উফ, অস্বস্তিকর। বলো না কারা করছে এসব। নিতাই ঘোষাল কি? আর একটু অপেক্ষা করেই দেখ না। গোয়েন্দা গল্পে দেখিসনি, যবনিকা পতন না হওয়া পর্যন্ত কি সবটা জানা যায়? আর এই সাসপেন্সের পরে যখন সবটা জানবি, দেখবি দারুণ মজা লাগছে। কিন্তু কাল রাতে তোরা কোথায় গিয়েছিলিস সেটা বললি না তো। কালো সাহেবের ঢিবিতে গিয়েছিলাম। বেশি লোক নিয়ে গেলে তো সমস্যা হতো, তাই তোদেরকে কিছুই বলিনি। কিন্তু আজ সকলকেই যেতে হবে, তবে প্রত্যেকে কিন্তু সাবধানে থাকবি। জায়গাটায় যে বাঘ আসে সেটা তো তোরা সকলেই দেখেছিস। এরপর মানিক সকলকে প্ল্যানটা ভালো করে বুঝিয়ে দিল। তারপর অফিসার মল্লিক চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর টুয়া জিজ্ঞেস করল, যামিনী বাবুজি বলেছিলেন এখানকার পুলিশ তেমন কোনো অ্যাকশন নেয় না, তাহলে হঠাৎ কি হলো? ঠিকই বলেছেন উনি। প্রথমটায় কিছুই করতে চাইছিলেন না, তো 4 ঘোড়ায় গিয়ে দেখলাম মোবাইল নেটওয়ার্কটা ফিরে এসেছে। ফোন করলাম তাথইয়া তুন্নার বাবাকে, কাকুকে বললাম একটু হাই র্যাঙ্কড অফিসারের নাটক করতে। কাকু অসাধারণ অভিনেতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এমন ডোজ দিলেন না যে অফিসার মল্লিক সব করতে রাজি হয়ে গেল। এরপর ওদের আর তেমন কথা হলো না। প্রত্যেকেই বুকে ঢিপঢিপানি নিয়ে যে যার ঘরে চলে গেল। রাতে যে বেশ জোরালো কিছু একটা হতে চলেছে সেটা বুঝতে ওদের কোনো সমস্যা হলো না। ঘড়ির কাঁটা এখন মধ্যরাতের ঘর পেরিয়েছে। গোটা সুন্দরবন অঞ্চল রাতের শীতলতায় আড়ষ্ট হয়ে গভীর ঘুমের জগতে তলিয়ে আছে। যদিও বন্য শিকারীরা এখন পুরোমাত্রায় সজাগ।
নৌকোটা অন্ধকারের মধ্যেই ধীরে ধীরে এসে থামল কালো সাহেবের ঢিবিতে। নৌকোর ওপর এবার দুটো মশাল জ্বলে উঠল। একজন কালো চাদরে মাথা থেকে ঢাকা, অন্যজন সেই প্রকাণ্ড কালো ছায়ামূর্তি, এই অঞ্চলের তথাকথিত কালো সাহেব। নৌকো থেকে নেমে ওরা ধীর পায়ে এগিয়ে গেল জঙ্গলের ভেতরের দিকে। বেশ কিছুটা যাওয়ার পরে একটা নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ালো ওরা। মাথা চাদরে ঢাকা ব্যক্তির গলা শোনা গেল এবারে। এই জায়গাটায় খোঁড়া শুরু কর। আমি নিশ্চিত এখানেই মাদেও গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন, আর এখানেই পাওয়া যাবে সেই বিপুল পরিমাণ গুপ্তধন। কাজ শুরু কর, কাজ শুরু কর। মশাল দুটো মাটিতে গেঁথে প্রকাণ্ড দেহধারী ছায়ামূর্তি এবার একটা কোদাল দিয়ে মাটি কোপাতে শুরু করলো। বেশ কিছুক্ষণ মাটি কোপানোর পরে কোদালের ফলা মাটির ভেতরে শক্ত কিছু একটায় লাগায় একটা ধাতব শব্দ হলো। থাম থাম থাম! বলতে বলতে এগিয়ে এলো যামিনী বাবু। ছায়ামূর্তির কাছে এসে হাঁটু মুড়ে মাটির ওপর বসে পড়ল। তারপর হাত দিয়ে মাটি সরালো। এবার ছায়ামূর্তিও বসে পড়ে মাটি সরাতে শুরু করলো। আর কিছুক্ষণের মধ্যেই মাটির ভেতর থেকে বেরিয়ে এলো একটা বেশ বড় মাপের ধাতব বাক্স। ছায়ামূর্তি একাই বাক্সটা টেনে বাইরে বের করে আনলো। মাটিতে গর্তের মধ্যে মশালের আলোয় দেখা গেল আরও গোটা দুয়েক বাক্স সেখানে আছে। ছায়ামূর্তি আবার মাটি কোপাতে শুরু করলো। অন্যদিকে চাদরধারী ব্যক্তি বাক্সটার ডালা টেনে খুলে ফেলল। মশালের আলোয় এবার বাক্সের ভেতরে থাকা অগুন্তি সোনার মোহর ঝকঝক করে উঠল। সেই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে উঠল এবার। পেয়েছি, আমি পেয়েছি। আমার এত বছরের সাধনা আজ সার্থক হয়েছে। মাদেওর গুপ্তধন, মাদেওর গুপ্তধন আমি উদ্ধার করতে পেরেছি, আমি উদ্ধার করতে পেরেছি। লোকটার কথা শেষ হলো না, তার আগেই গোটা জায়গাটা বেশ অনেকগুলো জোরালো টর্চের আলোয় ভরে উঠল। আর সেই সঙ্গে শোনা গেল মানিকের দৃঢ় কণ্ঠস্বর। আপনাকে সত্যিই অভিনন্দন জানাচ্ছি যামিনী বাবু। আপনি যা করেছেন তা সত্যিই তারিফ পাওয়ার যোগ্য, কিন্তু খুনগুলো না করলেই পারতেন। এবার ধীরে ধীরে চাদরে ঢাকা ব্যক্তি আর সেই কালো ছায়ামূর্তিকে ঘিরে ধরল জনাদশেক পুলিশ কর্মী এবং তাদের সাথে পাঞ্চজন্য আর রজত। সকলের মুখ গম্ভীর, শক্ত। হঠাৎ সেই কালো ছায়ামূর্তি গর্জন করে ছুটে গেল পুলিশ কর্মীদের দিকে। পুলিশ কর্মীরা একটু ঘাবড়ে গেলেও পিছিয়ে গেল না, বরং আরও কিছুটা এগিয়ে এলো। কিন্তু কালো দানবটার গায়ের জোর সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। যুদ্ধ একটা বাঁধল বটে, কিন্তু প্রকাণ্ড দেহধারী কালো ছায়ামূর্তি কিছুক্ষণের মধ্যেই বেশিরভাগ পুলিশ কর্মীকে ঘায়েল করে মাটিতে শুইয়ে ফেলল। একজন কনস্টেবলের গলা এতটাই জোরে চেপে ধরল যে সে বেচারা জ্ঞান হারিয়ে ফেলল। এবার মানিক ছুটে গিয়ে সেই প্রকাণ্ড দেহী ছায়ামূর্তিকে পেছন থেকে জাপটে ধরল। বাপনও গিয়ে ধরল, কিন্তু সেই দানবের শরীরের শক্তি অমানবিক, তাকে ধরে রাখাও অসম্ভব। দুটো ঝটকায় মানিক আর বাপনকে দুদিকে ফেলে দিল সে। তারপর ছুটে গিয়ে টিপে ধরল মানিকের গলা। মানিক নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। প্রকাণ্ড দেহী এবার মানিকের গলা ধরেই তাকে ওপরের দিকে টেনে তুলল। একসময় মানিকের দু পাও মাটি ছেড়ে শূন্যে উঠে গেল। টুয়া আর বিন্দুমাত্র সময় নষ্ট করল না। ওর নানচাকুটা বের করে কয়েকবার ঘুরিয়ে একেবারে নিখুঁত লক্ষ্যে সেটার প্রচণ্ড একটা ঘা দিল ছায়ামূর্তির ঘাড়ের ঠিক নিচে। আর সাথে সাথে ছায়ামূর্তির বজ্রমুষ্ঠির জোর শিথিল হয়ে গেল। মানিককে ছেড়ে কয়েকবার টাল খেয়ে সে মাটির ওপর চিত হয়ে পড়ে গেল। যামিনীবাবু এবার চিৎকার করে উঠলেন, ভোলা! মানিক নিজের গলায় হাত বোলাতে বোলাতে কাশতে কাশতে উঠে দাঁড়ালো। চিন্তা করবেন না যামিনী বাবু,
আপনার চাকরে তেমন কিছু হয়নি, সে শুধু অজ্ঞান হয়ে গেছে। কিন্তু টুয়া যদি কাজটা না করতো তাহলে হয়তো ও আমার ঘাটটা ভেঙে দিত, যেমন বাকিদের দিয়েছিল। কি ঠিক বলছি তো যামিনী বাবু? যামিনী বাবু মাথা নিচু করে বসে রইলেন। রজত জিজ্ঞাসা করলেন, কিন্তু যামিনী জেঠু হঠাৎ কেন এমন করলেন? আর আপনি বা জানলেন কেমন করে যে এসব ওনারই কাজ? এখানে যেদিন আমি প্রথম আসি সেই দিনই মাটির ওপরে থাকা পায়ের ছাপগুলোকে দেখেই আমার সন্দেহ হয়েছিল। অস্বাভাবিক রকমের একটা বড় পায়ের সাথে অন্য এক ধরনের পায়ের ছাপও আমি দেখেছিলাম। সেই পায়ের একটা পা স্বাভাবিক হলেও আরেকটা একেবারে স্বাভাবিক ছিল না। সেই পায়ের ছাপটা ছিল নকল পায়ের। আর এখানে নকল পা তো একমাত্র একজনেরই আছে। যামিনীবাবু চেয়েছিলেন 100 বছরের পুরনো গুপ্তধন উদ্ধার করে সকলকে তাক লাগিয়ে দেবেন, তাই গুপ্তধন খুঁজতে শুরু করেন। বিশেষ করে তার পরিবারের পুরনো নথি থেকে ব্যাপারটা জানার পরে তার আর কোনো সন্দেহ ছিল না যে এখানে গুপ্তধন আছে। কিন্তু সমস্যা হচ্ছে এক্স্যাক্ট লোকেশনটা ওনার জানা ছিল না। তাই উনি ঠিক করলেন গোটা জায়গাটাকেই খুঁড়ে দেখবেন। কিন্তু এই কাজ সকলের সামনে করা যায় না, লোক জানাজানি হবে যে, তাই গোপনেই কাজটা শুরু করলেন। এর মধ্যে সমস্যা করল রজতবাবুর 2 বন্ধু, আকাশ দত্ত আর অমিত গুহ। তারা ব্যাপারটা জানতে পেরে এখানে এলো। যামিনীবাবু তার চাকর ভোলার সাহায্যে আকাশ দত্তকে খুন করলেন আর অমিত গুহকে কোনো পাওয়ারফুল ড্রাগস দিয়ে পাগল করে দিলেন। অমিতের চোখ দেখেই আমি বুঝেছিলাম যে ওর ওপরে ড্রাগসের প্রভাব আছে। এর ঠিক পরেই যামিনীবাবুর মাথায় একটা বুদ্ধি এলো। কেমন হয় যদি কালো সাহেবের আত্মা আবার ফিরে আসে? তাহলে ভয়ে এমনিতেই আর কেউ এদিকে আসবে না, ওনার কাজেরও সুবিধা হবে। তাই পরপর বেশ কিছু খুন করালেন। কালো সাহেবের আত্মার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এখানে লোক আসা অনেক কমে গেল। 2 বাদ কেউ এসে পড়লে তার কাজ ভোলাই শেষ করে দিত। কি যামিনীবাবু, আমি ঠিক বললাম তো সবটা? ভুল হলে কারেকশন করবেন। এবার যামিনীবাবু ধীরে ধীরে মাথা তুললেন। ওর চোখে মুখে তীব্র ক্রোধ ঝিলিক দিচ্ছে। সবই ঠিক বলেছ, তবে এই গুপ্তধন আমি খুঁজে বের করেছি। এর আবিষ্কারক আমি 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 হ্যাঁ, একমাত্র আমি 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 আপনি তো একদমই ঠিক বলেছেন, কিন্তু যে অপরাধ আপনারা করেছেন তার তো কোনো ক্ষমা নেই। এবার একটা কথা বলুন তো, এই ভোলাকে আপনি আনলেন কোথা থেকে? ভোলা আমার সাথে কলকাতাতেই থাকতো, আমার কাছে কাজ করতো। রিটায়ার করার পরে যখন এখানে এলাম তখন ওকেও সাথে করে এনেছিলাম। তোমরা নাক না গলালে আমার কাজও মিটে যেত। অফিসার মল্লিক ইশারা করলেন। 2 কনস্টেবল এসে যামিনীবাবুকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। তারপর 5 কনস্টেবল এসে টেনে তুলল ভোলাকে। তারপর তাকে নিয়ে চলে গেল। অফিসার মল্লিক মানিকের সাথে হ্যান্ডশেক করে বললেন, সত্যি আপনারা না থাকলে এই রহস্যের সমাধান হতো না। কিন্তু এখন এই গুপ্তধনের কি করি বলুন তো? এগুলো উদ্ধার করে এএসআই এর কাছে পাঠানোর ব্যবস্থা করুন। আর হ্যাঁ, আবিষ্কারকের নামের জায়গায় যামিনীবাবুর নামই উল্লেখ থাকবে। উনি অপরাধী হলেও গুপ্তধনটা উনিই খুঁজে বের করেছেন। তারপর তুন্নার দিকে ফিরে মানিক জিজ্ঞেস করল, কিরে, সব প্রশ্নের উত্তর পেলি তো? হ্যাঁ হ্যাঁ, এই
আর ওয়েস্ট, মানিকদা ইজ দ্য বেস্ট। ওরা সকলে হাসতে হাসতে এবার পুলিশের লঞ্চটার দিকে এগিয়ে চলল। শুনছিলেন আমাদের আজকের নিবেদন সাগর ঘোষের কলমে পাঞ্চুজন্য ও কালো সাহেবের ঢিবি। সুন্দরবনের অন্ধকার জঙ্গল, বহু বছরের লোককথা আর একের পর এক রহস্যময় ঘটনার জাল, সব কিছুর মধ্যে দিয়ে পাঞ্চজন্যর এই অভিযান আজ এখানেই ইতি। কিন্তু প্রতিটি রহস্যের মতোই এই যাত্রাও আমাদের মনে করিয়ে দেয় অনেক সময় ভয়ের আড়ালে লুকিয়ে থাকে সত্য, আর সত্যের আড়ালেও আরও গভীর রহস্য। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি স্পটিফাইতে আমাদের গল্প শুনছেন তাহলে অবশ্যই আমাদের ফলো করুন আরও নতুন নতুন গল্প শুনতে। আজকের গল্পটি কেমন লাগলো জানান কমেন্ট করে, এবং আপনার প্রিয় মুহূর্ত বা প্রিয় চরিত্র কোনটি অবশ্যই জানাবেন। আজকের গল্প পাঠে ছিল সায়নদীপ ব্যানার্জি, মানিকের চরিত্রে নীল চক্রবর্তী, বাপনের চরিত্রে সৌমিক দাস, তুন্নার চরিত্রে সুইটি, টুয়ার চরিত্রে অধ্যায় সাহা, তাথইয়ের চরিত্রে তানিশা, সৌম্যর চরিত্রে রনিত। এছাড়া অন্যান্য চরিত্রে সৌমিক, রনিত, কৌশিক, শান্তম, অভিজিৎ এবং বরসা। আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণে টিম কেয়ার অফ কাহিনী, গল্পের আবহ নির্মাণে শুভজিৎ পটব্যাল। আজ তাহলে এ পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন, গল্পে থাকুন। শুভরাত্রি।